আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ওয়াইসিসি এর আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সালমান খায়ের। আমাদের সাথে আজকে আছেন সিরিয়াল এন্টারপ্রেনার মোহাম্মদ আব্দুল মতিন ইমন স্যার। তিনি ডক্টরওয়ালা, পিক্সেলা স্টুডিওস, উদ্যম বিজনেস সার্ভিসের মতো বেশ কিছু অর্গানাইজেশনের প্রতিষ্ঠা করেছেন। তো আর দেরি না করে আমরা সরাসরি চলে যেতে চাই ইমন স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম সালমান, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। তো স্যার কেমন যাচ্ছে এখন দিনকাল, যেহেতু একটা কারেন্ট আহ, প্যান্ডেমিক চলছে? এখনকার সময়টাই তো একটু অ্যাবনর্মাল একটা সময়। জি। সো এই সময়ে অবশ্যই সবার মতোই সবকিছু, সব বিজনেসই আসলে কিছুটা এডিশনাল চ্যালেঞ্জের মুখে পড়ছে। বাট এই এডিশনাল চ্যালেঞ্জের মধ্যে কিভাবে অ্যাডপ্ট করে নেওয়া যায়, বিকজ এই অবস্থাটা তো আসলে খুব অল্প সময়ের জন্য বলে মনে হচ্ছে না। সো অ্যাডপশনের চেষ্টা চলছে সব জায়গায়। তো আমরাও করছি কিভাবে অ্যাডপ্ট করে নেওয়া যায় এই চেঞ্জ সিনারিওকে, এবং এইটার বেনিফিট না বলবো না, এইখানকার যে সমস্ত চ্যালেঞ্জগুলো আছে চ্যালেঞ্জগুলোকে কিভাবে আবার অ্যাডভান্টেজে পরিণত করা যায়, বা অ্যাডভান্টেজে সম্পূর্ণ পরিণত করা না গেলেও অ্যাটলিস্ট এখান থেকে বিজনেস অ্যাজ ইউজুয়ালের কাছাকাছি কতটা পৌঁছানো যায়, সেটাই আসলে চেষ্টা। ওই হিসাবে বিজনেস চলছে। আর আজকে আমাদেরও যে টপিক আছে, আশা করি এটাও এখন এই কারেন্ট যে প্যান্ডেমিকের টাইমটা চলছে, এই সময়টাতে এন্টারপ্রেনার যারা আছে তারা অনেক বেশি ইকোনমিটাকে রান করাতে বা আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে অনেক বেশি ভূমিকা রাখবে। আশা করি আপনি আজকে এরকম অনেক, যারা এই ফিল্ডে আসতে ইচ্ছুক বা এই ফিল্ডে কাজ করছে বর্তমানে, আরো ইমপ্রুভমেন্ট করতে ইচ্ছুক, তাদের জন্য অনেক রিসোর্সফুল জিনিস শেয়ার করবেন। তো এখন আমরা আর দেরি না করে আজকে যে টপিক আছে আমাদের, অর্থাৎ হাউ টু বি আ সোশ্যাল এন্টারপ্রেনার, এর উপর কথা বলার জন্য আমি এখন ইমন স্যারকে অনুরোধ করব। স্যার, নাও আই এম হ্যান্ডিং ওভার দ্য ফ্লোর টু ইমন স্যার। আপনি শুরু করতে পারেন। ধন্যবাদ, ধন্যবাদ সালমান। Please. আচ্ছা, বেসিক্যালি আজকের টপিকটা যেটা, যে হাউ টু বি অর বিকাম আ সোশ্যাল এন্টারপ্রেনার। আমি ব্যক্তিগতভাবে সোশ্যাল এন্টারপ্রেনারশিপের সাথে কিছুটা জড়িত, বাট মোস্ট অফ দ্য অর্গানাইজেশন যেখানে আমি আসলে কন্ট্রিবিউট করি বা এখন পর্যন্ত ফাউন্ডিং এর পার্ট ছিলাম, অর্গানাইজেশনগুলোর বেশিরভাগই আসলে ফর প্রফিট এবং সোশ্যাল এন্টারপ্রেনারশিপ না। সো প্রথমে আমি আমার একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করি, আর তারপরে আমরা আমাদের ডাইরেক্ট টপিকে চলে আসবো খুব শীঘ্রই। আমি যেটা হচ্ছে যে আমি বেসিক্যালি আমার পুরো ক্যারিয়ারটা একটা মিক্সড পাথে। ক্যারিয়ারের একটা বড় অংশ আমি বিভিন্ন অর্গানাইজেশনে, সেটা মাল্টিন্যাশনাল এবং ন্যাশনাল বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিজে বেশ কিছু পরিসরে, স্পেশালি সিনিয়র লেভেলে, লাস্টে হয়তো 15 ইয়ার্স বেশ কিছু সিনিয়র রোলে কাজ করার সৌভাগ্য হয়েছে। তো সেই এক্সপিরিয়েন্সটাকে পুঁজি করে আর নিজের কিছু ইচ্ছা, কিছু প্রয়োজন বা কিছু চিন্তা ভাবনাকে বাস্তবায়ন করার জন্য আসলে এন্টারপ্রেনারশিপে আসা। সেটাও প্রায় 10-12 বছর ধরে আমি এন্টারপ্রেনার হিসাবেই আসলে পথ চলছি। এবং সেই পথ চলার মধ্যে ভিতরের সেই আর্টস থেকেই বা তীব্র ইচ্ছা থেকেই দেখা গেছে বিভিন্ন সময়ে বিভিন্ন ইয়াং অ্যাসপায়ারিং এন্টারপ্রেনার যাদেরকে আমার সাথে পেয়েছি, তাদেরকে নিয়ে দেখা যাচ্ছে একাধিক কিছু এন্টারপ্রাইজ হয়তো এস্টাবলিশ করা হয়েছে। সব কয়টা সাকসেসফুল বলবো না, কিছু স্ট্রাগলিং, কিছু সাকসেসফুল, কিছু স্টিল অ্যাসপায়ারিং, সামনে হয়তো ভবিষ্যতে ভালো কিছু হবে। তো এরকম করে চলছি। তো এই জার্নিটা আসলে করতে গিয়ে, এন্টারপ্রেনারশিপের এই জার্নিটা করতে গিয়ে বিভিন্ন রকমের অভিজ্ঞতা হয়। বিভিন্ন রকমের অভিজ্ঞতার মধ্যে বিভিন্ন চ্যালেঞ্জ, ইভেন নতুন ধরনের চ্যালেঞ্জ যেটা আমি আসলে আগে হয়তো এন্টিসিপেট করতে পারিনি, সেরকম চ্যালেঞ্জে পড়েছি। নতুন ধরনের অপরচুনিটি দেখেছি। সবচেয়ে বড় যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে এই পথ চলতে চলতে বিভিন্ন অন্যান্য বিজনেসের যারা টু বি এন্টারপ্রেনার বা এন্টারপ্রেনার যারা বিভিন্ন সময় করছেন, তাদের সাথে ইন্টারাকশন থেকে আমি শেখার চেষ্টা করেছি এবং শিখতে পেরেছি যে কি করে কত ডাইভার্সিফাইড চিন্তা ভাবনা নিয়ে মানুষ বিজনেসে নামছে, ভালো করছে, বা কেউ স্ট্রাগল করছে, স্ট্রাগলটাকে কে কিভাবে ফেস করছেন এবং ওভারকাম করছেন। তো এইটা একটা বিশাল বড় বড় আমি বলবো এই এন্টারপ্রেনারশিপ জার্নির মধ্যে আমার লার্নিংয়ের সুযোগ হয়েছে। আমি স্টিল লার্ন করছি। আর সোশ্যাল এন্টারপ্রেনারশিপের যে ব্যাপারটা, এটাতে আমার এক্সপোজার আছে কিছুটা। আমি দু একটা এরকম সোশ্যাল এন্টারপ্রেনারশিপের সাথে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ইনভলভ। বাট আমি এখন যখন এটাকে প্রেজেন্ট করতে যাচ্ছি, তখন প্রথমেই আসলে বলে নিতে হবে যে যখন আমরা সোশ্যাল এন্টারপ্রেনারশিপ বলি বা সোশ্যাল এন্টারপ্রাইজ বলি,
এইটা নর্মাল এন্টারপ্রাইজ বা নর্মাল এন্টারপ্রিনারশিপ থেকে কোথায় ডিফারেন্ট বা খুব কি ডিফারেন্ট? প্রথম যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে কি, আসলে এই দুটার মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই। ডিফারেন্স যে জায়গায় আছে সেটা আমরা আলোচনা করব। আলোচনা করলেই আমরা বুঝতে পারবো, যারা অ্যাসপায়ারিং এন্টারপ্রেনার তারা আলোচনা থেকে বুঝতে পারবেন যে আসলে ডিফারেন্সটা কোথায়। মেনলি প্রথমে আমরা বুঝি যে এন্টারপ্রেনারশিপে যখন আমরা আসি, যে কেউ, সেটা আমি বা আপনি বা অন্য যে কেউ, যখন আমরা এন্টারপ্রেনারশিপে আসি তখন আসলে যে উদ্দেশ্যটা নিয়ে আসি, আমার বিশ্বাস আমি এখন পর্যন্ত যত এন্টারপ্রেনারের সাথে কথা বলেছি, যত টু বি এন্টারপ্রেনারের সাথে কথা বলেছি, ফাউন্ডারদের সাথে কথা বলেছি, কারো কাছ থেকে আমি এটা শুনিনি যে শুধুমাত্র টাকা বানানোর জন্য বা শুধুমাত্র হিউজ প্রফিট করার জন্য বা বড়লোক হয়ে যাওয়ার জন্য, অনেক রিচ হয়ে যাওয়ার জন্য এন্টারপ্রেনারশিপে এসেছি। হ্যাঁ, আমাদের সামনে যে স্টার্টআপের এক্সাম্পলগুলো আমরা দেখি, নরমালি টিপিক্যালি যে স্টার্টআপ এক্সাম্পলগুলোকে আমরা আলোচনা করি অথবা বিভিন্ন কেস স্টাডি হিসাবে দেখি, সেটা ফেসবুক হোক, টুইটার হোক, বা এই ধরনের স্টার্টআপগুলো যখন দেখি তখন অবশ্যই এখানে বিলিয়নিয়ার হয়ে যাওয়া, মাল্টি মিলিয়নিয়ার হয়ে যাওয়া, সেটা একটা সামনে আপফ্রন্ট একটা ছবি চলে আসে। বাট যে বিজনেস শুরু করেন, শুরুটার সময় আমি পাইনি অ্যাটলিস্ট যে প্রথমে এই প্ল্যান নিয়ে যে আমি বিজনেস শুরু করছি টু বিকাম আ বিলিয়নিয়ার আর টু বিকাম আ মিলিয়নিয়ার, মাল্টি মিলিয়নিয়ার। বরং শুরু করেন একটা অ্যাচিভমেন্টের টার্গেট নিয়ে, যে আমি একটা কিছু অ্যাচিভ করব। সেটা একটা পজিশন তৈরি করা হোক, সেটা একটা চেঞ্জ তৈরি করা হোক, সেটা একটা চেঞ্জকে আসলে বাস্তবে রূপান্তর করা হোক, অথবা একটা ইনোভেটিভ আইডিয়া, এক্সিস্টিং আইডিয়া থেকে ইনোভেশন হতে পারে অথবা কমপ্লিটলি নতুন আইডিয়া হতে পারে। ইনোভেটিভ আইডিয়া তার মাথায় যখন ঘুরছে কোনো একটা প্রবলেমকে সেন্টার করে, তখন ওইটার এক্সিকিউশনের যে নেশা, সেটার এক্সিকিউশনের যে একটা ড্রাইভ, এইটা আসলে এন্টারপ্রেনারশিপে আসতে সাহায্য করে। সো এন্টারপ্রেনার হচ্ছে গিয়ে সেই চ্যালেঞ্জ টেকার, যেটা সাধারণত অন্যরা নিতে ভয় পায়। রিস্কটাকে বেশি দেখে, চ্যালেঞ্জটাকে বেশি দেখে, বাধাটাকে বেশি দেখে, এটার পিছনে যে আহ, বড় রকমের রিস্ক, বড় রকমের ইনভলভমেন্ট, ডিসকমফোর্ট, অর্থাৎ কমফোর্ট জোন নাই, এই জায়গাটাকে হয়তো মেজরিটি মানুষ সামনে দেখবে। বাট এন্টারপ্রেনার্স আর দোজ পিপল যারা আসলে ওই জিনিসটাকে দেখবে, ছোট করে দেখবে, তার চেয়ে বড় করে দেখবে হচ্ছে অপরচুনিটিটাকে, যে সামনে কি আছে। সেটা নিজের জন্য, সেটা হতে পারে অন্যের জন্য, সেটা হতে পারে একটা অ্যাচিভমেন্ট, যে আমি একটা কিছু করলাম, একটা চেঞ্জ আনলাম, সোসাইটিতে হোক, বিজনেস অঙ্গনে হোক, নিজের ফ্যামিলিতে হোক বা নিজের জন্য হোক। ড্রাইভিং ফর চেঞ্জ, এটি হচ্ছে কি একটা একজন এন্টারপ্রেনারের আসলে মেইন ড্রাইভিং ফোর্স ফ্রম দ্য ইনসাইড। সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা শুরু করি কথাটা, যে ডিফারেন্স বিটুইন অ্যান রেগুলার এন্টারপ্রেনার অ্যান্ড আ সোশ্যাল এন্টারপ্রেনার, ডিফারেন্সটা দুইজন এন্টারপ্রেনারেরই আসলে রিস্ক টেকিং যে অ্যাটিটিউড, দ্যাট হ্যাজ টু বি দেয়ার, ওটা অবশ্যই আছে। দুটাতেই রিস্ক আছে, দুটাতেই চ্যালেঞ্জ আছে, দুটাতেই পরিশ্রম আছে, দুটাতেই ল্যাক অফ কমফোর্ট জোন আছে। একটা চাকরিতে, আমি চাকরিকে আন্ডারমাইন করছি না, চাকরিতে অনেক চ্যালেঞ্জ থাকে, আমি নিজেও চাকরি করেছি, বাট স্টিল চাকরির যে চ্যালেঞ্জ, চাকরির যে রিস্ক, আর এন্টারপ্রেনারশিপের যে চ্যালেঞ্জ, এন্টারপ্রেনারশিপ যে রিস্ক, দুই নেচারের। সো এন্টারপ্রেনারশিপের সাথে জড়িত যেই নেচারের এর দরকার হয়, একজন এন্টারপ্রেনার, সে সোশ্যাল এন্টারপ্রেনার হোক বা রেগুলার এন্টারপ্রেনার হোক, তার আসলে রিস্ক টেকিং অ্যাটিটিউড থাকে। সো আমরা যদি ডেফিনেশন দিয়ে শুরু করি, একদম বুকিশ ডেফিনেশন না, আন্ডারস্ট্যান্ডেবল একটা ডেফিনেশন দিয়ে যদি শুরু করি, তাহলে সোশ্যাল এন্টারপ্রেনারশিপ আসলে ইটস অলমোস্ট রেগুলার এন্টারপ্রেনারশিপ। জাস্ট এই জায়গায় অবজেক্টিভে একটা বড় পার্থক্য। সাধারণত রেগুলার এন্টারপ্রেনারশিপে আমরা একটা লিগাল এন্টিটি বা লিগাল বিজনেস, একটা ট্রেড বা একটা সেট অফ অ্যাক্টিভিটি নিয়ে সামনে আগাই, উইথ দ্য অবজেক্টিভ আমাদের বটম লাইন তৈরি করা। সেই বটম লাইনটা হচ্ছে কি একটা প্রফিট তৈরি করা, গ্রোথ তৈরি করা। অর্থাৎ একটা রেগুলার এন্টারপ্রেনার কাজ করে আসলে ফর মেকিং প্রফিট, ফর ক্রিয়েটিং প্রফিট অ্যান্ড গ্রোথ। অর্গানাইজেশনটা বড় হবে, গ্রো করবে, এটা একটা বড় অবজেক্টিভ থাকে, প্রফিট হবে। বাট শুরুটা সাধারণত, অ্যাজ লং অ্যাজ উই টক অ্যাবাউট স্টার্টআপস, একটা কর্পোরেট একটা উইং খুলছে সেটা নিয়ে যখন আমরা কথা বলছি না, আমরা মেইনলি বলছি যখন স্টার্টআপকে নিয়ে কথা বলছি, তখন শুরুটা থাকে হচ্ছে কি একটা প্রবলেম সেন্ট্রিক। যে সোসাইটিতে বা আমাদের আশেপাশের কনটেক্সটে কোনো একটা প্রবলেম, যেটা হয়তো সলিউশন আছে একভাবে, সেই সলিউশনটা ফুল প্রুফ না, বা সেই সলিউশনটা হাইলি এফিসিয়েন্ট না, ঠিক একই প্রবলেমকে বা নতুন আইডেন্টিফাইড একটা প্রবলেমকে সলভ করার জন্য একজন ব্যক্তি বা একাধিক ব্যক্তি কো ফাউন্ডারদের মাথায় যখন একটা ইনোভেটিভ আইডিয়া আসে,
যে এইটাকে আরো বেটার সলিউশন নিয়ে আসা যায়, তখনই আসলে একটা এন্টারপ্রেনারশিপের আবির্ভাব ঘটে। সো রেগুলার এন্টারপ্রেনারশিপে প্রবলেমকে সেন্টার করে, যখন প্রফিটকে টার্গেট করে এবং গ্রোথকে টার্গেট করে রিস্ক টেকিং ড্রাইভ একজন নেয়, তখন আমরা সেটাকে বলি এন্টারপ্রেনারশিপ। এই একই জিনিস যখন আমরা টার্গেটটা ডুয়াল হয়, অর্থাৎ ডাবল বটম লাইন যখন অবজেক্টিভ হয়, অর্থাৎ একটা অবজেক্টিভ হচ্ছে গিয়ে অবশ্যই প্রফিটেবিলিটি, একটা অবজেক্টিভ থাকবে, গ্রোথ অবজেক্টিভ থাকবে। সো প্রফিট আর গ্রোথকে আমি একটা সাইডে যদি ফেলি, আরেকটা সাইডে যে অবজেক্টিভটা থাকবে সেটা হচ্ছে গিয়ে ইম্প্যাক্ট, সোশ্যাল গুড, অর্থাৎ বেনিফিট ফর আদার্স। যারা হয়তো ডাইরেক্টলি আমাকে, যাদের বেনিফিটটা ডাইরেক্টলি হয়তো আমার বিজনেস বেনিফিট আনবে না, ইনডাইরেক্টলি আই উইল বি মেকিং প্রফিট অ্যান্ড আই উইল বি মেকিং গ্রোথ, ক্রিয়েটিং গ্রোথ ফর মাই বিজনেস। কিন্তু কোনো একটা কমিউনিটি, কোনো একটা সেট অফ পিপল বা কোনো একটা এনভায়রনমেন্টাল ইস্যু, ইকোনমিক ইস্যু, সোশ্যাল ইস্যু, যেটা লার্জলি বেনিফিটেড হবে থ্রু মাই ডুইং অফ দিস বিজনেস। সো অবজেক্টিভ হিসেবে যখন ক্লিয়ারলি এই দুইটা পার্সপেক্টিভ এস্টাবলিশড, একটা হচ্ছে গিয়ে প্রফিট অ্যান্ড গ্রোথ, আরেকটা পার্সপেক্টিভ হচ্ছে গিয়ে ইম্প্যাক্ট, সোশ্যাল গুড, দুইটা যখন ক্লিয়ারলি স্টেটেড, এবং রেগুলার এন্টারপ্রেনাররা যেমন হেল্প দেমসেলভস অ্যাকাউন্টেবল, তারা নিজেদের কাছে অ্যাকাউন্টেবল, তার অন্যান্য স্টেক হোল্ডারদের কাছে অ্যাকাউন্টেবল, শেয়ার হোল্ডারদের কাছে অ্যাকাউন্টেবল ফর মেকিং প্রফিট অ্যান্ড গ্রোথ, এই সিঙ্গেল ভার্টিক্যালের যে গোলটা। একজন সোশ্যাল এন্টারপ্রেনার এগেইন হ্যাজ টু বি অ্যাকাউন্টেবল টু হিমসেলফ অর হারসেলফ, টু সোসাইটি, টু স্টেক হোল্ডার্স অন দ্য আদার হ্যান্ড, ফর প্রফিট অ্যান্ড গ্রোথ অ্যাজ ওয়েল অ্যাজ ইম্প্যাক্ট। সুতরাং সোশ্যাল গুডের জন্য হয়তো রেগুলার এন্টারপ্রাইজও তৈরি হতে পারে। রেগুলার বিজনেসে কি সোশ্যাল গুডের টার্গেট থাকে না? সেটাও থাকতে পারে। বাট রেগুলার এন্টারপ্রাইজের entrepreneurরা are not particularly accountable for that social good component. They are accountable for profitability, they are accountable for the growth they are supposed to make. তাহলে এই জায়গায় হচ্ছে গিয়ে রেগুলার এন্টারপ্রাইজ এবং একটা সোশ্যাল এন্টারপ্রাইজের মধ্যে বেসিক ডিফারেন্স। তাহলে যদি একটু সামারাইজ করি এই পয়েন্টটাতে বিফোর উই মুভ টু দ্য নেক্সট ডিসকাশন, social enterprise is basically almost like a regular enterprise, যার অবজেক্টিভ এন্ডে has to be a significant difference, যে অবজেক্টিভটা শুধুমাত্র প্রফিট অ্যান্ড গ্রোথ সীমাবদ্ধ না, অবজেক্টিভটাতে একটা সোশ্যাল গুড বা সোশ্যাল ইম্প্যাক্ট লার্জ স্কেলে। লার্জ স্কেল যখন বলছি, এটার পরিমাপ এমন না যে এটা 1 কোটি লোকের ইমপ্রুভ করতে হবে, লাইফের ইমপ্রুভমেন্ট করতে হবে বা ইম্প্যাক্ট করতে হবে। ইট ক্যান ইভেন বি আ স্মল কমিউনিটি যার লাইফ কোয়ালিটি অফ লাইফে আমি ইমপ্রুভ করব, অথবা ইট ক্যান বি যে আমি এমপ্লয়মেন্ট জেনারেট করবো একটা স্কেলে, যাদের এমপ্লয়মেন্ট জেনারেশনটা আদারওয়াইজ চ্যালেঞ্জ হতে পারতো। এটা এমন হতে পারে যে আমি আন্ডার প্রিভিলেজড বা যারা ফোকাসড না, এরকম একটা গ্রুপ অফ পিপল, এরকম একটা কমিউনিটি, এরকম একটা সোশ্যাল গ্রুপ অফ পিপলকে নিয়ে কাজ করব, তাদের একটা বেনিফিট তৈরি করব, যাদের দিকে আসলে অন্য কেউ তাকাচ্ছে না, বা রেগুলার বিজনেসের মোটিভেশন থাকবে না তাদের দিকে তাকানোর জন্য, বিকজ দে আর নট equally able to purchase products and services like the other set of people, the other side of people যারা economically more solvent অথবা privileged. So social enterprise থাকবে হচ্ছে অবজেক্টিভে ক্লিয়ারলি দুইটা অবজেক্টিভ, দুইটা বটম লাইন, একটা হচ্ছে গিয়ে প্রফিট অ্যান্ড গ্রোথ, একটা হচ্ছে গিয়ে সোশ্যাল ইম্প্যাক্ট। সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে গিয়ে আদার এন্টারপ্রাইজ বা রেগুলার এন্টারপ্রাইজে সোশ্যাল গুড থাকলেও এন্টারপ্রেনার্স বা এন্টারপ্রাইজ ডাইরেক্টলি আর নট হেল্ড অ্যাকাউন্টেবল ফর দিস সোশ্যাল গুড কম্পোনেন্ট, দে আর হেল্ড অ্যাকাউন্টেবল ফর দ্য প্রফিটেবিলিটি অ্যান্ড গ্রোথ কম্পোনেন্ট। সো সোশ্যাল এন্টারপ্রাইজে ডিফারেন্স যদি বলি দুটা, একটা হচ্ছে অবজেক্টিভে, একটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটিতে। সো আমার আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী সোশ্যাল এন্টারপ্রাইজ ইজ নো ডিফারেন্ট দেন আ রেগুলার এন্টারপ্রাইজ। এন্টারপ্রিনারিয়াল যে সমস্ত স্পিরিট প্রয়োজন হয়, যে সমস্ত স্কিলস প্রয়োজন হয়, রিস্ক টেকিং এর যে অ্যাটিটিউড প্রয়োজন হয়, যে পেশেন্স প্রয়োজন হয়, চ্যালেঞ্জ ফেস করার যে পেশেন্স প্রয়োজন হয়, সেটা একটা সোশ্যাল এন্টারপ্রাইজেও প্রয়োজন হয়, একটা রেগুলার এন্টারপ্রাইজেও প্রয়োজন হয়। বাট এই জার্নিটার অবজেক্টিভ এবং রেজাল্ট অ্যাসেসমেন্ট, এই দুইটা জায়গায় হচ্ছে গিয়ে বেসিক ডিফারেন্সটা। এখানে মজার জিনিস হচ্ছে গিয়ে সোশ্যাল এন্টারপ্রাইজ টু মি sometimes it feels like it's rather better than regular enterprises. কারণ এই যে বললাম, যখন আমরা স্টার্ট আপ করি, স্টার্ট আপ একটা ফাউন্ড করি, তখন সোশ্যাল গুড বা সোশ্যাল ইম্প্যাক্ট বা সলভিং আ প্রবলেম আসলে আমাদের অবজেক্টিভের মধ্যে থাকে।
কিন্তু যেহেতু এটার অ্যাকাউন্টেবিলিটি থাকে না, সেহেতু আমাদের অনেক সময় প্রায়োরিটিতে দ্যাট গেটস লেস ফোকাসড দেন দ্য আদার অ্যাক্টিভিটিস অফ দ্য বিজনেস। এগেইন অন দ্য আদার হ্যান্ড আমরা যদি দেখি যারা নন প্রফিট এনজিওস, ডেভেলপমেন্ট এজেন্সিস, যাদের আসলে পুরো অবজেক্টিভটা থাকে হচ্ছে গিয়ে টু ইমপ্রুভ পিপলস লাইফ, টু ক্রিয়েট ইম্প্যাক্ট, টু ব্রিং চেঞ্জেস ইন সোসাইটি, সো সেই জায়গায় তাদের কিন্তু প্রফিটেবিলিটি অবজেক্টিভ থাকে না। সো তারা কমপ্লিটলি ফোকাসড, 100% ফোকাসড অন ক্রিয়েটিং গুড। বাট প্রবলেমটা কোথায়? প্রবলেম হয় হচ্ছে গিয়ে তাদের সাস্টেইনেবিলিটিতে। They are widely or mostly dependent on grants. They are mostly dependent on charities, অর্থাৎ ফান্ড কালেকশন করা হয় অ্যাজ চ্যারিটি, অ্যাজ গ্র্যান্ট, তা দিয়ে তারা আসলে গ্রো করে বা তাদের ইম্প্যাক্টের পরিসরটা নির্ধারণ হয়। যে বছরে কোনো একটা পার্টিকুলার এনজিও বা একটা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, নন প্রফিট অর্গানাইজেশন অ্যাডিকুয়েট পরিমাণ ফান্ড পাচ্ছে বা গ্র্যান্ট পাচ্ছে বা চ্যারিটি তুলতে পারছে, ওই বছরে ওই এন্টারপ্রাইজটা আসলে অ্যাডিকুয়েট পরিমাণ ইম্প্যাক্ট হয়তো আনতে পারছে। পরের বছর যদি ফান্ড জেনারেশন বা এই গ্র্যান্ট অ্যাভেলেবিলিটি যদি চ্যালেঞ্জের মুখে পড়ে, তার অ্যাক্টিভিটি, তার ইম্প্যাক্ট তৈরি করা, তার রেজাল্ট তৈরি করাও আসলে চ্যালেঞ্জের মধ্যে পড়ে যায়। সো এইখানে দ্য পিপল, দ্য ওই রকম এন্টারপ্রাইজের বিহাইন্ডে যারা কাজ করে, তাদের আসলে পুরো মোটিভেশনটা থাকে ইউটিলাইজেশন অফ দ্য অ্যাভেলেবল ফান্ডস। তাদের কর্মপদ্ধতি, তাদের কাজের পরিসর, তারা কতটুকু ইম্প্যাক্ট আনবেন, তারা আসলে কতটুকু ফোরকাস্ট তৈরি করবেন, কতটুকু বাজেট তৈরি করবেন, বা কতটুকু কতটুকু আসলে এই জিনিসটাকে ফোকাস করবেন, কতটা ইন্টেন্সলি এটার ভিতরে ড্রাইভ দিবেন, তার সম্পূর্ণটাই আসলে ডিপেন্ড করছে কতটুকু ফান্ড অ্যাভেলেবল, অর্থাৎ ওনাদের আসলে চলাফেরার জন্য কতটুকু স্পেস অ্যাভেলেবল তার উপরে। বাট সোশ্যাল এন্টারপ্রাইজ কি করছে? সোশ্যাল এন্টারপ্রাইজ কিন্তু এই সোশ্যাল গুড করাটা বা ইম্প্যাক্ট আনাটাকে কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট রাখছে না, কোনো থার্ড পার্টির উপর ডিপেন্ডেন্ট রাখছে না, নিজে চার্জ দিচ্ছে। সো এই জায়গায় হোয়াট উই সি, যে রেগুলার এন্টারপ্রাইজ বা রেগুলার বিজনেসের মোটিভেশন থাকে টু মেক গ্রোথ, আরো বিগার স্কেলে যা করছি তার স্কেল আপ করা, তাকে আরো বড় স্কেলে কি করে নেওয়া যায়, আরো বড় ইম্প্যাক্ট কি করে করা যায়। সো সেই জায়গায় একটা বিজনেস মোটিভেশন থাকে, কি করে প্রফিট ম্যাক্সিমাইজ করা যায়, সো কোন জিনিসটাতে কস্ট সেভ করা যায়, যেই ফান্ডটা আমার কাছে অ্যাভেলেবল, এই ফান্ডটা দিয়ে যদি রেগুলার ভাবে আমি চিন্তা করি যে আমি 10টা কাজ করতে পারবো, কি করে ওই একই ফান্ড কাজে লাগিয়ে আমি 12টা কাজ বের করে নিয়ে আসতে পারি, 15টা কাজ বের করে নিয়ে আসতে পারি, কি করে অপটিমাইজ করতে পারি। রেজাল্ট ওরিয়েন্টেড, আউটকাম ওরিয়েন্টেড চিন্তা ভাবনা থাকে একজন রেগুলার এন্টারপ্রেনারের, যেটা আমরা একটা নট ফর প্রফিট অর্গানাইজেশনে আসলে খুব বেশি পাবো না। এই ড্রাইভটা ন্যাচারালি পাবো না। কোনো একটা অর্গানাইজেশনের ভিতরে যদি পার্টিকুলারলি থাকে, কোনো একজন পার্সন, কোনো একজন এক্সিকিউটিভ ডিরেক্টর যদি পার্টিকুলারলি এরকম মোটিভেটেড হয়ে থাকেন, তাহলে সেটা হচ্ছে গিয়ে সেই ইন্ডিভিজুয়ালের, সেই অর্গানাইজেশনের ক্যারিশমা। দ্যাটস নট আ রেগুলার, দ্যাটস নট আ ন্যাচারাল থিং টু এক্সপেক্ট। কিন্তু একটা এন্টারপ্রেনারের মধ্যে দিস ইজ আ ন্যাচারাল থিং টু এক্সপেক্ট, যে ন্যাচারালি অ্যান এন্টারপ্রেনার উইল বি ড্রিভেন ফর গ্রোথ, ফর প্রফিটেবিলিটি, ফর প্রফিট ম্যাক্সিমাইজেশন, ফর বেটার ইউটিলাইজেশন অফ ফান্ডস। সো একটা নন প্রফিট অর্গানাইজেশন, চ্যারিটেবল অর্গানাইজেশন যারা সোশ্যাল গুডে 100% ফোকাস করে, তাদের ভালো জিনিসটা, অর্থাৎ তাদের ফোকাস, ডেডিকেশন অন ডুইং সোশ্যাল গুড, প্লাস এন্টারপ্রেনারদের, রেগুলার এন্টারপ্রেনারদের যে ভালো দিকটা, তাদের ড্রাইভ ফর গ্রোথ, প্রফিট ম্যাক্সিমাইজেশন, অপটিমাইজেশন অফ ফান্ড ইউটিলাইজেশন, এই দুইটাকে যদি ব্লেন্ড করে নেওয়া যায়, তাহলেই এটা হচ্ছে কি একটা সোশ্যাল এন্টারপ্রাইজ বা সোশ্যাল এন্টারপ্রেনারশিপ বলবো আমরা, যিনি এই ইনিশিয়েটিভটা নিচ্ছেন। সেই জায়গায় আসলে ইম্প্যাক্ট করাটা একটা নন প্রফিটের মতো আনসাস্টেইনেবল হওয়ার চান্সটা কমে যায়, যে ফান্ড অ্যাভেলেবল না, তখন ওটা সাস্টেইনেবল না, তখন ওটা স্কেল ডাউন হয়ে যাচ্ছে, সেইটার চান্সটা কমে যাচ্ছে। আবার রেগুলার এন্টারপ্রেনারশিপের মতো শুধুমাত্র প্রফিট সেন্ট্রিক হয়ে আলটিমেটলি সোশ্যাল গুডের দিকের থেকে ডিফোকাসড হয়ে যাওয়ার চান্সটাও থাকে না। সো এই দুইটার ব্লেন্ডে যখন একটা ঘটনা ঘটে, সোশ্যাল এন্টারপ্রেনারশিপ ঘটে, তখন ইটস আ ব্লেসিং। It's probably the most fantastic combination that can happen in business arena. তাহলে সোশ্যাল এন্টারপ্রেনারশিপ ইজ বেসিক্যালি আ রেগুলার বিজনেস, যেটাকে যেটাকে আমরা বলতে পারি যে প্রফিট ফোকাস, গ্রোথ ফোকাসড,
বাট সেম ইম্পর্টেন্স দিয়ে আসলে ইম্প্যাক্ট ফোকাসড। সো দ্যাট ইজ সোশ্যাল এন্টারপ্রেনারশিপ, আমরা যদি ডিফারেন্সটা আলোচনা করে থাকি। এখন সোশ্যাল এন্টারপ্রেনারশিপের প্রয়োজনটা কেন, মানে রেগুলার এন্টারপ্রেনাররা কেন আসলে সোশ্যাল এন্টারপ্রেনাররা যা কন্ট্রিবিউট করবেন তা কেন করতে পারবেন না, এটা আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। যে এখানে আসলে মেইন রিজনটা যদি আমরা একদম পার্টিকুলেট করার চেষ্টা করি, তাহলে দ্যাট লাইজ ইন দ্য প্রায়োরিটাইজেশন অফ ফোকাস। অর্থাৎ আমি প্রফিট গ্রোথ ভার্সেস সোশ্যাল ইম্প্যাক্ট, এই জায়গায় আমার প্রায়োরিটি কিরকম হবে। সো যখন আমাদের অ্যাকাউন্টেবিলিটির কথা আমরা বলছি, যে সোশ্যাল গুড করা বা এখানে বেটার ইম্প্যাক্ট আনাটা আমাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে পড়ে, তখন আসলে প্রায়োরিটিতে ডিফোকাসড হওয়ার চান্সটা কমে যায়। আমরা যদি একটু এক্সাম্পলের দিকে দেখি, যে তাহলে বুঝতে সুবিধা হবে যে সোশ্যাল এন্টারপ্রেনারশিপের এক্সাম্পল, বাংলাদেশ ইজ ব্লেসড উইথ লার্জ সোশ্যাল এন্টারপ্রেনার্স, লার্জ সোশ্যাল এন্টারপ্রাইজেস যারা অপারেট করছে, এবং শুধু বাংলাদেশে না, ইনফ্যাক্ট পৃথিবীর বুকে এক্সাম্পল হিসেবে যারা দাঁড়া হয়ে আছেন। সো এরকম দুইটা সোশ্যাল এন্টারপ্রাইজের কথা আমরা যে কেউ রেডিলি বলতে পারি। ওয়ান ইজ গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ ফ্যামিলি। অবভিয়াসলি ওখানে ফুললি ফর প্রফিট অর্গানাইজেশনও আছে, কিছু তার ব্রাঞ্চ আপ হয়ে গেছে, বাট বেসিক অফ দ্য গ্রামীণ ব্যাংক, যেটা থেকে সোশ্যাল এন্টারপ্রেনারশিপের আসলে একটা বড় এক্সাম্পল, বড় একটা আইডিয়াল তৈরি হয়েছে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মডেলগুলো থেকে, যেখানে আমরা দেখি যে হচ্ছে আন্ডার প্রিভিলেজড ওমেন, স্পেশালি ওমেন, যাদেরকে আসলে রেগুলার ব্যাংকরা লোন দিতে নিরুৎসাহিত হতো বা ওরকম উৎসাহিত হতেন না, তাদেরকে কি করে ইনোভেশনের মাধ্যমে, কিরকম ইনোভেটিভ মডেলের মাধ্যমে তাদেরকে লোন প্রোভাইড করে কি করে সেলফ সাস্টেইন করানো যায়, সেই ইম্প্যাক্টের দিকে খেয়াল রেখে একটা বিজনেস অর্গানাইজেশন ডিজাইন করা। এটা যেমন একটা এক্সাম্পল আছে এক সাইডে। আরেক সাইডে আমরা দেখি হচ্ছে কি ব্র্যাক, অ্যানাদার ফ্যান্টাস্টিক এক্সাম্পল, যেখানে একাধিক সোশ্যাল এন্টারপ্রাইজেস এক্সিস্ট করে যারা অপারেট করছে ভেরি সাকসেসফুলি। মোস্টলি আমরা জেনারেল পিপলরা, কনজিউমাররা ভুলেই যাই যে দে আর সোশ্যাল এন্টারপ্রাইজেস। আমরা তাদেরকে একদম রেগুলার বিজনেসের মতোই দেখি, উইথ দ্য ফুল কম্পিটেন্স, উইথ দ্য ফুল এক্সপার্টিস, উইথ দ্য ফুল ভিভিড প্রেজেন্স ইন দ্য মার্কেট। তারা রেগুলার এন্টারপ্রাইজের মতো কাজ করছে। আড়ং বলি আমরা, ব্র্যাক ডেইরি বলি, বা ব্র্যাকের অন্য অনেকগুলো অঙ্গ সংগঠন, তারা কাজ করছে, বাট at the back they are equally focused in creating impacts। কি করে একটা বড় কমিউনিটি অফ পিপলকে এনেবল করা যায় আর্নিং এর দিক থেকে, কি করে তাদেরকে সাস্টেইন করানো যায়, সেদিকে তারা ফোকাসড। সো যে দুটো এক্সাম্পল আমরা আলোচনা করলাম, দুটো অনেক বড় এক্সাম্পল, বড় দুটো এন্টারপ্রাইজ। এর বাইরেও দেয়ার আর হান্ড্রেডস অফ ইনিশিয়েটিভস, দেয়ার আর হান্ড্রেডস অফ beautiful entrepreneurs, very quality entrepreneurs, especially young entrepreneurs below 30, below 35, এরকম প্রচুর ইয়াং এন্টারপ্রেনার্স আছেন যারা courageous enough, যারা এই দুইটা বটম লাইনকে টার্গেট করে নিজেদের ঘাড়ে অ্যাকাউন্টেবিলিটি নিয়ে সোশ্যাল এন্টারপ্রেনারশিপে নেমেছেন, and they are lot of them are very successful, আলহামদুলিল্লাহ। সো যদি আমরা বলি কেন সোশ্যাল এন্টারপ্রাইজ প্রয়োজন, তাহলে আমরা বুঝলাম যে সোশ্যাল এন্টারপ্রাইজ আসলে যে ইম্প্যাক্ট লেভেলটা সাস্টেইনেবলি করতে পারে, একটা নন প্রফিট সাস্টেইনেবলি ওই পরিমাণ ইম্প্যাক্ট লেভেল আনাটা অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে যায়। আবার একটা ফর প্রফিট বিজনেসে ইম্প্যাক্টের উপরে কনসিস্টেন্টলি ফোকাস রাখাটা অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে যায়। সেক্ষেত্রে এই দুইটার যখন ব্লেন্ড আমরা ঘটাতে পারি, সুন্দর করে এক্সিকিউট করতে পারি, তখন আসলে সোশ্যাল এন্টারপ্রেনারশিপ বা সোশ্যাল এন্টারপ্রাইজ যে ইম্প্যাক্টটা সোসাইটিতে আনতে পারে, দ্যাটস আনপ্যারালাল, দ্যাটস রিয়েলি রিমার্কেবল। সো এবার আমরা যদি আসি যে সোশ্যাল এন্টারপ্রেনারশিপ, যেহেতু আমরা শুরু করেছিলাম এই কথাটা বলে যে there is not much of a difference in terms of risk taking, in terms of mode of operating, in terms of আমার অপারেশনাল অ্যাক্টিভিটি কি, ইনভলভমেন্ট কি, এটা আমি কিভাবে চালাবো, এখানে আমার রেভিনিউ ফোকাস থাকতে হবে কিনা, এখানে আমার বিজনেসের যে অপারেশনাল অন্যান্য উইং আছে সেটা কি কোনোটা ডিফারেন্স আছে কিনা, আসলে আমরা প্রথমে শুরু করেছি বলে there is not much of difference। এটা আসলে এন্টারপ্রেনারশিপ। সো আমরা যদি এভাবে আলোচনা করি যে সোশ্যাল এন্টারপ্রেনার হিসাবে নিজেকে কিভাবে চিন্তা করতে হবে, তাহলে তার একটা কম্পোনেন্ট উইল লাই ইন কিভাবে ইম্প্যাক্টের উপরে সলিড ফোকাস রাখা যায়, সেটাকে সেন্টার করে কি করে ইনোভেট করা যায়, প্রোডাক্ট সার্ভিস ডিজাইন করা যায়, সেটা যেমন একটা পার্ট। আরেকটা বিগ পার্ট, বড় পার্ট হচ্ছে গিয়ে অ্যাজ অ্যান এন্টারপ্রেনার, শুধু সোশ্যাল না, অ্যাজ অ্যান এন্টারপ্রেনার কি করে নিজেকে আলটিমেটলি স্টাবলিশ করা যায়,
বা এন্টারপ্রাইজকে স্টাবলিশ করা যায়, সবচেয়ে বড় জিনিস সাস্টেইন করা যায়, তারপরে গ্রো করা যায়। সো এই তিনটা স্কেলে যদি আমরা চিন্তা করি যে কি করে নিজেকে আসলে স্টাবলিশ করা যায়, কি করে সাস্টেইন করানো যায়, বিকজ সাস্টেইনেন্স ইজ এ বিগ প্রবলেম ফর এনি স্টার্টআপ, বিকজ স্টার্টআপ যে এনভায়রনমেন্টে নামে, যেভাবে করে নামে, আমি আগেই বলেছি ইটস ইটস নট আ সিস্টার কনসার্ন অফ আ বিগ বিগ কর্পোরেট। আমরা ওভাবে স্টার্টআপকে সাধারণত দেখি না। সো স্টার্টআপ একটা বিজনেসে যখন নামে, সেটা সোশ্যাল হোক আর রেগুলার বিজনেস হোক, তখন এইটার কিছু ইনহেরেন্ট চ্যালেঞ্জ থাকে। সেই জায়গায় সাস্টেইনেবিলিটি একটা বিশাল বড় চ্যালেঞ্জ। সো সাস্টেইনেন্স ইজ অ্যান অবজেক্টিভ। দেন হচ্ছে গিয়ে গ্রোথ, বিকজ স্টার্টআপের টার্গেটই হচ্ছে গিয়ে ইট স্টার্টস স্মল। তার ফেনোমেনাই হচ্ছে গিয়ে ইট স্টার্টস ভেরি স্মল, বাট ইট গ্রোস ড্রাস্টিক্যালি, সিগনিফিকেন্টলি এটা গ্রো করে। এটা স্কেলেবল হতে হবে, এটাকে অনেক বড় স্কেল আপ করতে হবে। সো সোশ্যাল এন্টারপ্রেনারদের জন্য, রেগুলার এন্টারপ্রেনারদের, স্টার্টআপ এন্টারপ্রেনারদের যেই যেই চ্যালেঞ্জ, যেই যে অ্যাক্টিভিটিস গুলাকে আসলে তাকে ক্যারি আউট করতে হয়, সেম সেট অফ অ্যাক্টিভিটি, সেম সেট অফ চ্যালেঞ্জ আসলে তার জন্য এক্সিস্ট করে। সো আমরা যদি খুব সংক্ষেপে, কারণ একটা এরকম 1 ঘন্টার একটা আসলে ক্লাসে বা একটা ডিসকাশনে এন্টারপ্রেনারশিপের সমস্ত কিছু আলোচনা করাটা আসলে লজিক্যাল না বা প্র্যাকটিক্যাল না। সো আমরা এটাকে যাদের জন্য হবে আসলে প্রযোজ্য, কারণ আমরা টু বি এন্টারপ্রেনারদের নিয়ে মেইনলি কথা বলছি, তো তাদের জন্য কিছুটা ইনসাইটস দেয়া, কিছুটা আই ওপেনিং করে দেয়া, যে যখন আমরা এন্টারপ্রেনারশিপের কথা বলি, আমাদের কাছে আসলে টিপিক্যালি এই ইকোসিস্টেমে যখন আমরা বিভিন্ন ইভেন্ট দেখি, বিভিন্ন এক্সাম্পল নিয়ে আলোচনা করি, ফেসবুকের কেস নিয়ে আলোচনা করি, আম, বা এরকম বড় বড় সাকসেসফুল কেস নিয়ে আলোচনা করি, তখন আমাদের কাছে খুব ফ্ল্যাশি কিছু পিকচার আসলে টিপিক্যালি আসে। খুব কমই আসলে এন্টারপ্রেনারশিপের এই জার্নির পিছনে যে চ্যালেঞ্জগুলা, যে ইনভেস্টমেন্টগুলা, যে পেইনগুলা, সেগুলো আসলে কম আসে। আবার আরেকটা রকমের দৃষ্টিভঙ্গি আছে, যখন আমরা স্টার্টআপ বা এন্টারপ্রেনারশিপের কথা চিন্তা করি, প্যারালালি আরেকটা ওয়ার্ড আমরা চিন্তা করে ফেলি, সেটা হচ্ছে গিয়ে মাথার মধ্যে নিয়ে ফেলি, সেটা হচ্ছে ফান্ডিং। অর্থাৎ উইদাউট ইনভেস্টমেন্ট, একটা ভিসি বা একটা অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট বা ওরকম সিগনিফিক্যান্ট ইনভেস্টমেন্ট, এক্সট্রা ইনভেস্টমেন্ট ছাড়া এন্টারপ্রেনারশিপ ক্যানট এক্সিস্ট বা স্টার্টআপ ক্যানট এক্সিস্ট, এরকম একটা ধারণা আমাদের অনেকের ভিতরে আসলে জন্ম হয়ে গেছে সামহাও। যখন আমি কথা বলি বিভিন্ন টু বি এন্টারপ্রেনারের সাথে, তখন এই জিনিসটা পাই। সো এই জায়গাটাতে আসলে এই আই ওপেনিংটা প্রয়োজন, এই কম্পোনেন্টগুলো আলোচনা করা প্রয়োজন, বোঝা প্রয়োজন, যে আসলে এন্টারপ্রেনারশিপ মিনস হোয়াট, বি ইট সোশ্যাল এন্টারপ্রেনারশিপ, বি ইট আ রেগুলার এন্টারপ্রেনারশিপ, একটা স্টার্টআপ এন্টারপ্রেনারশিপ। সো আমি যদি এভাবে শুরু করি, এন্টারপ্রেনারশিপের মেজর কম্পোনেন্ট, আই ডোন্ট ওয়ান্ট টু বি বুকিশ, এরকম আসলে ওয়েবসাইটে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ফর্মুলা, বিভিন্ন আসলে 5 things, 5 most important things, 10 most important things you need to learn, you need to do, এরকম প্রচুর ভিডিও, প্রচুর ব্লগস আর অ্যাভেলেবল, উইচ আর ভ্যালুয়েবল, বাট অ্যাট দ্য সেম টাইম দোজ মে সাম টাইম মিসগাইড ইউ, যে ওইটাই হয়তো সবকিছু, এরকম আসলে চিন্তা করা যাবে না। সো আমি যদি বলি যে বিগার বিল্ডিং ব্লকে আমি যদি ভাগ করি, যে এন্টারপ্রেনারশিপের যে জিনিসটা, যে এন্টারপ্রেনারশিপ স্টার্টস উইথ অ্যান আইডিয়া। যদিও প্রথমে বুঝে নিতে হবে আইডিয়া ইজ নট এভরিথিং। আইডিয়া কি? আইডিয়া হচ্ছে কি একটা প্রবলেমকে ফোকাস করে তার সলিউশন কিভাবে হতে পারে, সেটা একটা ইনোভেটিভ বা ভালো বা ডিফারেন্ট, ইউনিক হতে পারে, বা আমাদের কনটেক্সটে, দেশের কনটেক্সটে বা পরিবেশের কনটেক্সটে ইউনিক হতে পারে, এরকম কোনো একটা সলিউশনের চিন্তা, সেটা হচ্ছে আইডিয়া। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, that you are solving a problem. So you have something here, you have something here, কোনো একটা থট, যেটাকে আমরা বলতে পারি আইডিয়া, ইনোভেশন, যেটা দিয়ে একটা প্রবলেমকে সলভ করা যায়। এবং সেখানে খুব ইম্পর্টেন্ট, হাউ বিগ ইজ দ্য প্রবলেম, হাউ ইম্পর্টেন্ট ইজ দ্য প্রবলেম, হাউ প্র্যাকটিক্যাল ইজ দ্য প্রবলেম। সো আইডিয়া তখনই আসলে কাজ করবে, ওইটার উপরে বেস করে একটা বিজনেস তখনই সম্ভব, এন্টারপ্রাইজ তখনই সম্ভব, যখন প্রবলেমটা রাইটলি আইডেন্টিফাইড। সো প্রবলেম আইডেন্টিফিকেশন অ্যান্ড দেন আইডিয়া ইজ ইম্পর্টেন্ট ব্লক। দেন হচ্ছে কি, শুধু আইডিয়া দিয়ে ব্যবসা হয় না বা বিজনেস হয় না, সোশ্যাল এন্টারপ্রেনারশিপ হোক বা রেগুলার এন্টারপ্রেনারশিপ হোক, আইডিয়া নেক্সট স্টেজটা হচ্ছে গিয়ে ইউ মাস্ট কাম আপ উইথ আ প্রোডাক্ট অর আ সার্ভিস, যেটা ইজ এক্সিকিউটেবল, যেটা মানুষের কাছে পৌঁছানো যায়, যেটার একটা শেপ আছে, যেটার একটা ডেফিনেশন আছে। আইডিয়া ইজ আ ভেরি ভার্চুয়াল থিং, আইডিয়া স্টেজ ইন দ্য ক্লাউড, আইডিয়া ইজ নট সেলেবল, পিপল ডু নট পে ফর আইডিয়া। আইডিয়াকে একটা প্রোডাক্টে বা একটা সার্ভিসে শেপ দিতে হয়। সো এখন একটা প্রোডাক্ট বা সার্ভিসে যখন শেপ দেওয়া হয়, টিপিক্যালি হোয়াট উই সি, আইডিয়ার উপরে বেস করে 101 প্রোডাক্ট সম্ভব, 101 ভেরিয়েশন অফ প্রোডাক্ট সম্ভব, অথবা
আমরা চিন্তা করি দ্য প্রোডাক্ট ইটসেলফ উইল সলভ এভরিথিং, সো প্রোডাক্টটা একটা জায়েন্ট প্রোডাক্টে পরিণত করতে হবে। ইট ইজ এগেইন রং। সাধারণত যেটা হবে যে আইডিয়াকে আমাদেরকে কুইকলি এক্সিকিউটেবল অর্থাৎ এবং মানুষ যেটা ইনস্ট্যান্টলি রিসিভ করবে অর্থাৎ প্রবলেমের কোরকে যেটা সলভ করবে, সবচেয়ে হায়েস্ট প্রায়োরিটি যে সলিউশনটা, সেইটাকে আসলে প্রোডাক্ট হিসাবে বা সার্ভিস হিসাবে চিন্তা করতে হবে, ডিজাইন করতে হবে, যে যাতে এই জিনিসটা আমি মানুষের হাতে পৌঁছে দিয়ে ওখান থেকে বিজনেস শুরু করতে পারি, অপারেশন শুরু করতে পারি। So converting idea into a product and service and which is readily adoptable by people, by the consumers, that is a key. So idea then product চিন্তা করতে হবে, দেন চিন্তা করতে হবে একটা বিজনেস মডেলের কথা। ইন্টারনেটে দেখলেই দেখা যাবে বা আমাদের প্রচুর ট্রেনিং কোর্স আমরা পাবো বিজনেস মডেল ক্যানভাস, বা দেয়ার ক্যান বি আদার বিজনেস মডেল লেআউটস। আসলে সব বিজনেস মডেল লেআউটগুলো যেটা দেয় সেটা হচ্ছে কি একটা হোলিস্টিক ভিউ অফ আ বিজনেস, যে আমি আইডিয়া প্রোডাক্ট চিন্তা করছি, কার জন্য চিন্তা করছি, কাস্টমারকে কিভাবে ডিফাইন করব, কিভাবে হাই প্রায়োরিটিতে আমি শর্ট লিস্ট করবো একটা সেগমেন্ট যার উপরে আমি প্রথমত ফোকাস করব। আমি সবাইকে হ্যাপি করতে পারবো না আমার প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে, এটা কখনো হয় না। যদি করতে হয়, যদি ওটা টার্গেট করা হয়, দ্যাট ইজ নট এ গুড বিজনেস, দ্যাট ইজ নেভার এ গুড বিজনেস, অ্যান্ড দ্যাট আইডিয়া ইজ নেভার এ গুড আইডিয়া। সো আমি একটা পার্টিকুলার সেগমেন্ট অফ কাস্টমার, সাবসেট অফ কাস্টমারকে নিয়ে যখন ফোকাস করতে পারবো, তাদেরকে কি করে খুশি করতে পারবো, সেই আইডিয়া যখন আমি জেনারেট করতে পারবো, দ্যাট ইজ রাইট। একটা বিজনেস মডেল আসলে হেল্প করে কাস্টমারকে সেগমেন্টেশন করার জন্য, তাদেরকে খুশি করার জন্য। আমার প্রোডাক্ট বা সার্ভিসে এক্স্যাক্টলি কি কি ফিচার না থাকলেই না, সেটাকে ডিফাইন করার জন্য, প্রায়োরিটাইজ করার জন্য। তারপরে এই প্রোডাক্টকে আমি আসলে কি করে আমার কনজিউমারের কাছে পৌঁছে, কি করে তৈরি করব, কি করে অপারেশনাল রাখবো, সেখান থেকে আমি আসলে আর্ন করব কি করে, আমি কি পেমেন্ট নিব, আমি কি রিকারিং পেমেন্ট নিব, আমি কি মান্থলি পেমেন্ট নিব, নাকি আমি যাকে প্রোডাক্ট সার্ভিস দিব, অনেক সময় আছে অনেক ফ্রি প্রোডাক্ট, আর্নিং কোথা থেকে হয়, আর্নিং থার্ড পার্সন থেকে হয়, অন্য কোনো একটা জায়গা থেকে হয়, অন্য কোনো একটা ইন্টারেস্ট গ্রুপ থেকে হয়, সেই মডেলে যাবো। সো আমার আর্নিং মডেলটা কি হবে, এটা করতে গিয়ে আমার কস্ট কি, ইনভেস্টমেন্ট কি, সো এই জিনিসগুলোকে মডেল আউট করা খুব ইম্পর্টেন্ট। আদারওয়াইজ এন্টারপ্রেনাররা হারিয়ে যান। কারণ যখন একটার পর একটা চ্যালেঞ্জ আসতে থাকে, একটার পর একটা ইভেন অপরচুনিটি আসতে থাকে, তখন ট্র্যাক ঠিক রাখা বড় চ্যালেঞ্জিং হয়ে যায়। তখন দেখা যায় প্রায়োরিটি শিফট করা শুরু করে, তখন দেখা যায় ফোকাস একদিক থেকে আরেক দিকে শিফট করে যায়, প্রোডাক্ট ডেফিনেশন যা ছিল সেখান থেকে আসলে দূরে সরে যাচ্ছে না এন্টারপ্রেনার বা এন্টারপ্রাইজ দূরে সরে যাচ্ছে। কাস্টমার সেগমেন্ট যাকে ফোকাস করে শুরু করা হয়েছিল, সেখান থেকে অন্য কাস্টমার সেগমেন্টের কাছে লাভ দিয়ে চলে গেছে। শুরু হয়েছিল হচ্ছে গিয়ে মেবি রুরাল পিপুলকে, চলে গেছে কর্পোরেটে, চলে গেছে হচ্ছে গিয়ে কি করে এজেন্সি বিজনেসে চলে যাওয়া যায়। এরকম হাজার হাজার এক্সাম্পলস আমরা দেখি টিপিক্যালি স্টার্টআপ এনভায়রনমেন্টে। তাতে কি হয়, শর্ট টার্মে স্টার্টআপগুলো হয়তো আর্নিং পোটেনশিয়াল অ্যাচিভ করতে পারে বা একটা সিগনিফিক্যান্ট আর্নিং পোটেনশিয়াল পর্যন্ত পৌঁছাতে পারে, বাট লং টার্মে তার যে বড় হওয়ার যে প্ল্যানটা ছিল, তার যে একটা মিশন ছিল, তার যে একটা ভিশন ছিল, তার যে একটা লং টার্ম অবজেক্টিভ ছিল, একটা প্রবলেম সলভ করার, বিগার স্কেলে প্রবলেম সলভ করার একটা অবজেক্টিভ ছিল, ওটা আসলে হারিয়ে যায়। সে আসলে টিপিক্যাল ট্রেডিশনাল শপে পরিণত হয়। সো এই জায়গাটাতে কেয়ারফুল থাকতে হবে, এই জন্য এই মডেলটা খুব ইম্পর্টেন্ট, বিজনেস মডেল। দেন নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু বি এবল টু সেল। সো আমরা আইডিয়া চিন্তা করলাম, প্রবলেম সলভিং চিন্তা করলাম, আমরা চিন্তা করলাম ওটাকে প্রোডাক্ট এবং সার্ভিসে আমাকে কনভার্ট করতে হবে, আদারওয়াইজ আইডিয়া ইজ নো গুড। প্রোডাক্ট এন্ড সার্ভিস হলো, বাট সেটাকে আমার প্রপার ট্র্যাকে থেকে আসলে বিজনেসে সাকসেসফুল করার জন্য একটা মডেল দিন দরকার, একটা ওই ডিজাইনটা প্রয়োজন, যে কি করে আমি আসলে বিজনেসকে সাকসেসের দিকে নিয়ে যাব, সোশ্যাল এন্টারপ্রেনারশিপ হোক বা রেগুলার এন্টারপ্রেনারশিপ হোক। দেন দরকার হচ্ছে গিয়ে আমি কি করে এটাকে সেল করব, অপটিমাম সেল করব, কত বেশি সেল করতে পারি, সেটার জন্য কি মার্কেটিং স্ট্র্যাটেজি, ট্যাকটিক্স, টেকনিক্স আমি কি অ্যাপ্লাই করব, কি অ্যাডপ্ট করব, সেখানে ইনোভেট কি করে করব, আমি কস্ট কম রেখে আমি মার্কেটিং বা কাস্টমার অ্যাকুইজিশন কস্ট বলে একটা কাস্টমারকে আসলে সেল করার যে কস্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই কস্ট যদি ভেরি হাই হয়, এই কস্ট যদি বেশি হয়, আমার যদি প্রফিটেবিলিটি কম হয়, তাহলে নেগেটিভ হলে তো আমি আসলে কোনোদিন গ্রোই করবো না। আর যদি প্রফিটেবিলিটি কম হয়, তাহলে আমার গ্রোথ হবে খুব চ্যালেঞ্জিং, আমি আসলে খুব স্লোলি স্কেল করব, একটা সময় গিয়ে ডিক্লাইনিং ফেজে ঢুকে যাব খুব তাড়াতাড়ি, কখনো আসলে বড় হতে পারবো না। তাই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমি কত কম টাকায় কত বেশি সেল করতে পারি, কত কম ভাবে, কত কম রিসোর্সে, সেই রিসোর্স হতে পারে টাকা, সেই রিসোর্স হতে পারে মানি, কিভাবে সেল অপটিমাইজেশন করতে পারি, কিভাবে বেটার মার্কেটিং করতে পারি। সো একজন এন্টারপ্রেনারের
গোছানোর পরে, মডেল দিয়ে গোছানোর পরে সবচেয়ে প্রথম এবং সবচেয়ে বড় প্রায়োরিটি হয়ে যায় এই জায়গায়। সেটা সোশ্যাল এন্টারপ্রেনারশিপ হোক, এগেইন আমি বলছি সেটা সোশ্যাল এন্টারপ্রাইজও, ইভেন যদি সেলফ সাস্টেইনড হতে হয় সোশ্যাল এন্টারপ্রাইজকে, যদি ইম্প্যাক্ট করতে পারতে হয় কন্টিনিউয়াসলি, তাহলে তাকে গ্রো করতে হবে, তাকে স্কেল আপ করতে হবে। যে ইম্প্যাক্ট সে করতে চাচ্ছে সেই ইম্প্যাক্টকে যদি বড় আকারে করতে হয় তাকে বড় হতে হবে। বাট সেই বড় হতে হওয়ার কিটা ইনভেস্টমেন্টে না, এক্সটার্নাল মানি ইনজেকশনে না, কোনো গ্র্যান্টে না। সেই বড় হওয়ার কিটা আসলে লাই করে হচ্ছে কি সে কি করে মার্কেটিং এফোর্ট, সেলস এফোর্ট অপটিমাম স্কেলে দিয়ে কি করে সে ন্যাচারালি গ্রো করবে। যদি ন্যাচারালি গ্রো করে তাহলে তা সেই গ্রোথকে ফার্দার সাপোর্ট করার জন্য আসলে রিসোর্স অটোমেটিক্যালি অ্যাট্রাক্টেড হবে। তো এইবার আমি আসি হচ্ছে লাস্ট পয়েন্ট, যেটা সেটা হচ্ছে গ্রোথ ড্রাইভ। এখনকার পৃথিবীতে আগে আমরা সবসময় দেখতাম বিভিন্ন এন্টারপ্রেনার বা বিভিন্ন অর্গানাইজেশন যখন আসলে বিল্ড হয়, দে স্টে ইন দ্য মার্কেট ফর 50-100 ইয়ার্স, এবং দে গ্রো ফ্রম আ ভেরি টাইনি পিস অফ বিজনেস থেকে একটা বিশাল গ্রুপ অফ কোম্পানিজে আমরা স্টোরি শুনি যে কী করে 30 বছরে গ্রোথ হয়ে আসছেন, কি করে সামান্য একটা আউটলেট থেকে কি করে 30 ওভার এ পিরিয়ড অফ টাইম বড় বিজনেসম্যানে পরিণত হয়েছেন, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হয়েছেন। এরকম প্রচুর স্টোরি আমরা দেখি। বাট এখনকার এরাটা একটু ডিফিকাল্ট এরা, একটু ডিফারেন্ট এরা। এখনকার এরায় কম্পিটিশন, চেঞ্জেস, টেকনোলজিক্যাল চেঞ্জেস, ইকোনমিক চেঞ্জেস বা অ্যামাউন্ট অফ চ্যালেঞ্জেস আর নট কম্পেয়ারেবল টু দ্য চ্যালেঞ্জেস, চেঞ্জেস এবং এনভায়রনমেন্ট যেটা 30 বছর আগে ছিল। এখন একজন এন্টারপ্রেনারের হাতে আসলে সময় খুব কম নিজেকে প্রুভ করার জন্য, নিজেকে স্টাবলিশ করার জন্য, নিজেকে সাস্টেইনেবল করার জন্য, গ্রো করার জন্য। সো এই কম সময়ে ফাস্টার গ্রোথ ইজ এ ক্রাইটেরিয়া অফ দিস এরাস বিজনেসেস। সেটা এন্টারপ্রেনার, এগেইন সেটা রেগুলার এন্টারপ্রাইজ হোক বা সোশ্যাল এন্টারপ্রাইজ হোক, টাইম খুব কম। যেই কারণে গ্রোথ ড্রাইভ এগেইন ইজ আ বিগ বিল্ডিং ব্লক। সো এই বিল্ডিং ব্লককেই যখন মাথায় রাখি তখন আসলে আমাদের রেগুলার এন্টারপ্রাইজে আমরা চিন্তা করি ভিসি ইনভেস্টমেন্ট, অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট, স্টার্ট আপ ইনভেস্টমেন্ট, ফান্ড রেজিং, এই জিনিসগুলোকে চিন্তা করি কি করে এই গ্রোথকে টাইমের এগেনস্টে ফাস্ট এক্সপারাইট করা যায়। সো এবার যদি আমরা ফোকাসটা নিয়ে আসি সোশ্যাল এন্টারপ্রাইজে, সোশ্যাল এন্টারপ্রাইজও এরকম একটা লেভেলে যেখানে এন্টারপ্রাইজটা সেলফ সাস্টেইন হয়ে গেছে, প্রুভ করেছে নিজেদেরকে, নিজেদের মার্কেটিং ইনোভেশন দিয়ে প্রুভ করেছে কি করে মানুষের ঘরে জায়গা করে নেওয়া যায়, কি করে মানুষ কনজিউমারের ইভেন্ট থেকে টাকাটা আর্ন করে এটাকে সেলফ সাস্টেইনেবল বানানো যায়, গ্রোথ বানানো যায়। সেইখান থেকে সিগনিফিকেন্টলি একটা লিভ করার জন্য, গ্রোথ করার জন্য তখন তারা আসলে অ্যাট্রাক্ট করতে পারে ফার্দার ফান্ডিং। এখন এই ফান্ডিংটা একটা সোশ্যাল এন্টারপ্রাইজে টিপিক্যালি নর্মালি আমরা দেখি যারা এন্টারপ্রেনার, যারা স্পন্সর, তারা আসলে প্রফিট মেক করেন ফর দ্য এন্টারপ্রাইজ, বাট এই প্রফিটটাকে নিজেদের কনজামশনের জন্য টিপিক্যালি বের করে নিয়ে আসেন না। দ্যাটস এ বেসিক ডিফারেন্স বিটুইন আ রেগুলার এন্টারপ্রাইজ অ্যান্ড আ সোশ্যাল এন্টারপ্রাইজ। কি করেন? গ্রোথ করেন, প্রফিট করেন, এই প্রফিটটাকে আসলে ইম্প্যাক্ট করার জন্যই গ্রোথের মধ্যেই রিসাইকেল করেন অথবা ডাইভার্ট করে আরও কোনো ইম্প্যাক্টফুল ইনিশিয়েটিভের মধ্যে চ্যানেলিং করে দেন। সাধারণত এটা হয়। ইন টার্মস অফ লিগালিটি, ইন টার্মস অফ লিগাল ফর্ম, আসলে সোশ্যাল এন্টারপ্রাইজের জন্য খুব সেপারেট আলাদা, আমার নলেজ যতটুকু আছে, খুব আলাদা করে ওরকম লিগাল ফ্রেমওয়ার্ক বা ফর্ম আসলে বাংলাদেশে নাই। সেটা আসলে আরজেসিতে আমরা যখন কোম্পানি রেজিস্ট্রেশন করি, ইট ইজ এগেইন আ কোম্পানি রেজিস্ট্রেশন, বাট এইটাকে আমরা সাধারণত একটা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন হিসেবে যদি রেজিস্টার করি, সেক্ষেত্রে লিগালি তার যে স্পন্সররা বা ইনিশিয়েটাররা তারা আসলে আর পারেন না এখান থেকে ডিভিডেন্ড আকারে প্রফিট বের করে নিতে, বা তাদের অবজেক্টিভ এটা থাকে না। সো এই ওয়েতে ওই ধরনের ওয়েলফেয়ার মোডালিটিতে যদি আমরা সোশ্যাল এন্টারপ্রাইজ করি, সেক্ষেত্রে সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এন্টারপ্রাইজের প্রফিট মোটিভ থাকবে ফর গ্রোথ অ্যান্ড চ্যানেলিং দ্য প্রফিট টু ফার্দার ইম্প্যাক্ট, বাট ডিভিডেন্ড আকারে পকেটে নিয়ে যাওয়ার জন্য না। এই এলিমেন্টটা একটা বেসিক ডিফারেন্স তৈরি করে ইন টার্মস অফ গ্রোথ ফান্ডিং। গ্রোথ ফান্ডিংয়ে টিপিক্যালি আমরা যে সমস্ত ইনভেস্টরদেরকে দেখি তারা আসলে তাদের ইনভেস্টমেন্টটাকে কয়েক ফোল্ড করে নেওয়ার জন্য একটা স্টার্ট আপের গ্রোথ থেকে ইনভেস্ট করেন। সুতরাং তাদের প্রাইমারি মোটিভ ইজ মেকিং মানি আউট অফ মানি, যেটা একটা সোশ্যাল এন্টারপ্রাইজে আসলে ডিফিকাল্ট বা হবে না।
সেক্ষেত্রে সোশ্যাল এন্টারপ্রাইজের ওই ফার্দার গ্রোথটা আসলে আসে থ্রু পার্টনারশিপ। পার্টনারশিপটা কিরকম? যারা এই ধরনের গ্রোথ অবজেক্টিভ নিয়ে অপারেট করে মার্কেটে, সেটা হতে পারে বিভিন্ন রকমের ডেভেলপমেন্ট এজেন্সি, সেটা হতে পারে এমন একটা ফর প্রফিট অর্গানাইজেশন যাদের সিএসআর অ্যাক্টিভিটি করার একটা অবজেক্টিভ আছে বা উদ্দেশ্য আছে, বা তারা অপরচুনিটি খোঁজেন যে বড় আকারে সিএসআর কি করে করা যায়। অথবা এমন কিছু অর্গানাইজেশন যারা আসলে তৈরি হয়েছেন টু প্রোভাইড গ্র্যান্ট টু দিস সোশ্যাল অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যেখানে ইম্প্যাক্ট তৈরি করা যায়। তো যখন আমরা আমাদের সোশ্যাল এন্টারপ্রাইজটাকে একটা সাস্টেইনেবল জায়গায় অ্যাট্রাকটিভ করতে পারি, তখন আসলে এই ধরনের ফান্ডিংগুলো অ্যাট্রাক্টেড হয়। তারা এটার সাথে পার্টনারশিপে আইদার টেকনিক্যাল কোলাবোরেশন হয়, যেখানে টেকনিক্যাল হ্যান্ডস বা এইটাকে কি করে বেটার এক্সিকিউট করা যায়, স্কেল আপ করা যায়, সেই জায়গায় ওনারা কন্ট্রিবিউট করেন। অথবা ফান্ড দিয়ে এটার অপারেশনকে সিগনিফিকেন্টলি স্কেলড আপ করেন, বিকজ দিস অর্গানাইজেশন হ্যাজ অলরেডি প্রোভেন ইটস ক্যাপাবিলিটি টু ক্রিয়েট ইম্প্যাক্ট অ্যাট দ্য সেম টাইম টু সাস্টেইন। তখন আসলে ওনারা অ্যাট্রাক্টেড হন এবং বিগার আকারে ইম্প্যাক্ট করার জন্য গ্রোথ ঘটান। তাহলে আমরা যদি এবার একটু সামারাইজ করি যে সোশ্যাল এন্টারপ্রাইজ স্টাবলিশ করতে গেলে, এটাকে সাস্টেইনেবল করতে গেলে, এটাকে গ্রোথ করতে গেলে আসলে কম্পোনেন্টগুলো কি? আইডিয়া, সলভিং আ রিয়েল প্রবলেম, ইম্প্যাক্টফুল প্রবলেম, দেন হচ্ছে গিয়ে প্রোডাক্ট বা সার্ভিস ডিজাইন করা, অর্থাৎ আমি আসলে কি কি নিয়ে যাচ্ছি মার্কেটে, উইচ ইজ সেলেবল, উইচ ইজ এক্সিকিউটেবল, উইচ ইজ কনজিউমেবল বাই পিপল। সো প্রোডাক্ট এন্ড সার্ভিসকে প্রপারলি ডিফাইন করা, দেন কামস হচ্ছে গিয়ে এই বিজনেসটাকে একটা মডেলিং করা, কে সাজানো যে এর ভিতরে আমি কাদেরকে ফোকাস করে কি কমিউনিকেট করব, কিভাবে রেভিনিউ আর্ন করব, কি আমার কস্ট, আমি কি করে মার্কেটে যাব, আমার চ্যানেল কি হবে, আমি প্রোডাক্টের মধ্যে কোন জিনিস কোন ফিচারকে ফোকাস করব, এই ধরনের জিনিসকে প্রপারলি মডেলিং করা, একটা প্ল্যান থাকা, যে প্ল্যানটা হয়তো ইভলভও করবে, প্রথমে একটা ইনিশিয়াল স্টেজে থাকবে, পরে আস্তে আস্তে ইভলভ করবে, আরো ম্যাচিওর করবে, বাট একটা মডেল থাকা খুব ইম্পর্টেন্ট। দেন কামস হচ্ছে মার্কেটিং অ্যান্ড সেলস এফোর্ট, ড্রাইভ, যে আমি এটাকে ড্রাইভ দেবো লাইক এনি আদার এন্টারপ্রেনার্স, কি করে আমি অপটিমাম ভাবে প্রোডাক্টকে মেজরিটি বেশিরভাগ কাস্টমারের কাছে পৌঁছাতে পারি, বেশিরভাগ কনজিউমারের কাছে পৌঁছাতে পারি, সেই ড্রাইভ থাকতে হবে। সেটা এন্টারপ্রেনারিয়াল ড্রাইভ। অ্যান্ড দ্য লাস্ট কম্পোনেন্ট, ফার্দার গ্রোথ, স্কেলিং আপ। সোশ্যাল এন্টারপ্রেনারশিপ হোক বা রেগুলার এন্টারপ্রেনারশিপ হোক, এটাকে একটা স্কেল আপ করতে হবে ফার্স্ট। সো স্কেল আপ করার জন্য নিজেদেরকে কেপেবল প্রমাণ করতে হবে, লিয়াজও করতে হবে, কানেক্টিভিটি রাখতে হবে, নেটওয়ার্কিং রাখতে হবে, সোশ্যালি মিক্স করতে হবে এরকম লোকজনের সাথে, এরকম আদার এন্টারপ্রেনারদের সাথে, এরকম সোসাইটিগুলোর সাথে, এরকম কমিউনিটির সাথে, যাতে আমরা যে অ্যাট্রাকটিভ সেই জিনিসটা যাতে প্রকাশ পায়, এবং ওই হিসাবে এই ধরনের গ্রোথ ফান্ডগুলা এইটার সাথে অ্যাসোসিয়েটেড হয়। শুধু ফান্ড না, যেটা আমি বললাম টেকনিক্যাল কোলাবোরেশন বা আদার পার্টনারশিপ, অনেক সময় জিওগ্রাফিক এক্সপানশনের জন্য পার্টনারশিপ প্রয়োজন হয়, অনেক সময় টেকনোলজিক্যালি কস্টটাকে কমিয়ে এটাকে ফার্দার এক্সপানশনের জন্য, ফান্ড জেনারেশনের জন্য পার্টনারশিপের প্রয়োজন হয়। তো সেই ধরনের কোলাবোরেশন বা পার্টনারশিপ অ্যাট্রাকটিভ করা। সো এটা হচ্ছে গিয়ে যদি আমি একটা সোশ্যাল এন্টারপ্রাইজ স্টার্ট করতে চাই এবং জার্নিটাতে থাকতে চাই, তাহলে আমার লাগবে। এরপর আরেকটা কম্পোনেন্ট যেটা ওয়াইসিসি আমাকে বলছিল আলোচনা করতে, সেটা হচ্ছে গিয়ে যে কি কি স্কিল থাকা লাগবে একটা সোশ্যাল এন্টারপ্রেনারশিপের। আসলে আনসারটা খুব সোজা। রেগুলার একজন এন্টারপ্রেনারের যা যা স্কিল থাকা লাগে, যা যা অ্যাট্রিবিউট থাকা লাগে, তার যে অ্যাটিটিউড থাকা লাগে, এর সবকিছু একজন সোশ্যাল এন্টারপ্রেনারের থাকা লাগে। তার সাথে বরং একটা প্লাস, সেটা হচ্ছে কি উনি নিজেকে কিন্তু অ্যাকাউন্টেবল করছেন ফর সোশ্যাল গুডস, ফর সোশ্যাল ইম্প্যাক্ট, যেটা রেগুলার এন্টারপ্রেনার হয়তো না করলেও পারবেন। সো তার স্কিল থাকা লাগবে অ্যাকাউন্টিং বোঝা, বেসিক মার্কেটিং না, আমি বলবো মার্কেটিং এ তার এক্সপার্ট হয়ে যাওয়া উচিত একজন এন্টারপ্রেনার, যে কোনো এন্টারপ্রেনারের, সে সোশ্যাল এন্টারপ্রেনার হোক বা রেগুলার এন্টারপ্রেনার হোক, তার নিজের এন্টারপ্রেনারের নিজের আসলে মার্কেটিং স্কিল খুব রিকোয়ার্ড, তার ফাইন্যান্স স্কিল প্রয়োজন, তার ম্যানেজমেন্ট স্কিল প্রয়োজন, তার টিম, প্রপার একটা টিম কি করে গঠন করতে হয়, প্রপার একটা টিম ম্যানেজ কি করে করতে হয়, টিমকে মোটিভেটেড রাখতে হয় কি করে, টিমকে ফলো আপ কি করে করতে হয়, টিম থেকে কাজটা বের করে নিতে হয় কি করে, অ্যাকাউন্টেবিলিটিকে ডিসেমিনেট করতে হয় কি করে, অর্থাৎ টপ থেকে বটম পর্যন্ত অ্যাকাউন্টেবিলিটিকে চেইনের মতো ভাগ করে করে কি করে দিতে হয় এবং ফলো আপ করতে হয়, মেজার করতে হয়, সেই স্কিলগুলো শেখা লাগবে। এমন হতে পারে কিছু কিছু এক্সপার্টিস গ্র্যাজুয়ালি গ্রো করবে, বাট অন্য জায়গায় যেমন একজন এন্টারপ্রেনার যেমন রিস্ক নেন, নিজের টাইম, নিজের এফোর্ট, কমফোর্ট জোনকে যেমন ইনভেস্ট করেন, আমি বলবো যে কোনো এন্টারপ্রেনারের জন্য এই স্কিলগুলোকে অ্যাকোয়ার করার জন্য ইনভেস্ট করা উচিত, টাইম অ্যান্ড এফোর্ট ইনভেস্ট করা উচিত।
এখানে শর্টকাট খোঁজা উচিত না, যে আমি কারো শোল্ডারে পা রেখে আমি এই জিনিসটাকে পার পেয়ে যাব, বা সে বুঝলেই হবে আমি না বুঝলেও চলবে। একজন এন্টারপ্রেনারের জন্য দিস ইজ নট আ রাইট অ্যাটিটিউড, দিস ইজ নট আ রাইট ওয়ে টু থিঙ্ক। সো এইগুলো হচ্ছে কি একজন এন্টারপ্রেনারের স্কিল রিকোয়ারমেন্ট, আমি বলবো রেগুলার বিজনেস স্কিলস। অ্যাটিটিউডের দিক থেকে, এক্সপেকটেশনের দিক থেকে একটা বিশাল জিনিস যেটা প্রত্যেক এন্টারপ্রেনারের প্রয়োজন, সেটা হচ্ছে কি পেশেন্স, সেটা হচ্ছে কি পার্সিভারেন্স, ধরে রাখা। এন্টারপ্রেনারশিপে যখন আমরা নামবো, ডে ওয়ানে আমাদের প্রথম যে জিনিসটা ধরে বুঝতে হবে যে ইট ইজ নট গোয়িং টু বি ইজি, ইট ইজ নট গোয়িং টু বি ইজি, ইট ইজ নট গোয়িং টু বি অ্যাজ স্মুথ অ্যাজ উই ড্রিম। আমার এক্সপেকটেশনের বাইরে অনেক কিছু অ্যাডভার্স হবে, অনেক কিছু ডিফারেন্ট হবে, যেখান থেকে আমাকে ওই জায়গাটাকে ট্যাকেল করে যেতে হবে। অনেক সময় ট্যাকেল করতে আমার রেগুলার কোর্স থেকে আমি ছিটকে যাব, রেগুলার কোর্স থেকে আমি সরে যাব, অনেক অনেক রকমের বাধা আসবে, বা সেই জায়গায় হাল ছাড়বো না। আমার আলটিমেট এইমটাকে সামনে রেখে আমি ধরে থাকবো। আমি আজকে হয়তো প্রবলেমটা সলভ করতে পারছি না, কালকে পারবো, নয়তো পরশু পারবো, বাট ধরে থাকতে হবে। দ্যাট পারসিভারেন্স, that patience, that dedication is the essence of entrepreneurship. সেটা সোশ্যাল হোক, সেটা রেগুলার হোক, দ্যাটস দ্য এসেন্স অফ এন্টারপ্রেনারশিপ, দ্যাটস দ্য স্পিরিট অফ অ্যান এন্টারপ্রেনার। সো এইটা আমি বলবো স্কিলস আর এই এসেন্স বা স্পিরিট, এই দুইটা ছাড়া আসলে এন্টারপ্রেনারশিপ মিনিংলেস। সো এই পর্যায়ে আমার মনে হয় দিস ইজ হোয়াট আমি বিশ্বাস করি ইজ এন্টারপ্রেনারশিপ। আমি বিশ্বাস করি সোশ্যাল এন্টারপ্রেনারশিপ, যেখানে ডাবল অ্যাকাউন্টেবিলিটি। সো আই হোপ যারা টু বি এন্টারপ্রেনার, যারা অ্যাসপায়ারিং, যারা সোশ্যাল এন্টারপ্রাইজ নিয়ে চিন্তা ভাবনা করছেন, আপনারা কিছুটা ইন্ডিকেশন, যেটা আমি বললাম এটা অ্যাকচুয়ালি একটা আই ওপেনার, ইটস জাস্ট অ্যান ইন্ডিকেশন, এটা আসলে টোটাল জিনিস না। সো টোটাল জিনিস জানার জন্য আপনাদেরকে ফার্দার স্টাডি করতে হবে, জানতে হবে, সেই চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ আই হোপ ইউ অল উইল ডু অ্যান্ড ইউ অল উইল সাকসিড। আমার মনে হয় এখন আমরা একটু দেখবো যে কোনো কোশ্চেন বা কোনো কিছু আছে কিনা, যদি থাকে তাহলে হয়তো সেই আঙ্গিকে আলোচনা চালিয়ে যেতে পারি। সালমান জি। জি স্যার, আপনার অনেক ইনফরমেটিভ সেশন ছিল এবং অনেকগুলো ইনসাইট শেয়ার করেছেন। আশা করি অনেক হেল্পফুল হবে যারা এই ফিল্ডে আসতে চাচ্ছে বা টু বি এন্টারপ্রেনর, বা যারা এখনো এন্টারপ্রেনর আছে আরো এক্সেল করতে চাচ্ছে নিজেদেরকে, তাদের জন্য। আমাদের অনেকগুলো কমেন্ট এসেছে, আমরা কিছু কমেন্ট নিতে চাচ্ছি। মোহাম্মদ সাব্বির ইসলাম, হ্যালো স্যার, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি নূরে নাসরিন জ্যোতি কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম। জি, স্যার আপনাকে সালাম ওয়ালাইকুম আসসালাম। দিয়েছে। It's Rafi. Great to have you, sir. থ্যাংক ইউ। আমাদের একটা প্রশ্ন এসেছে এহসানুল হক হাসিবের কাছ থেকে, which sector in Bangladesh is lacking from social enterprises, sir? Also, which sector demands more social enterprises to be launched in the upcoming years? যদি বলতে। এহসানুল হক হাসিব ভাই, আইল বি ভেরি অনেস্ট, আসলে এরকম স্পেসিফিক ইনফরমেশন বা স্পেসিফিক স্ট্যাটিস্টিক্স আসলে আমার জানা নাই, কারণ আমি আগেই বলেছি সোশ্যাল এন্টারপ্রেনারশিপ নিয়ে আমি হয়তো খুব সিরিয়াসলি ফোকাসড হওয়ার সুযোগটা কম হয়েছে। বাট স্টিল আমার যে আন্ডারস্ট্যান্ডিং আছে সেখান থেকে বলতে পারি, আমার কাছে মনে হয় যে ফাইন্যান্সিয়াল সেক্টরে বা ম্যানুফ্যাকচারিং সেক্টরে, এই সেক্টরগুলোতে সোশ্যাল এন্টারপ্রেনারশিপ আমরা যতটা দেখি, এগ্রিকালচার, এডুকেশন, এই জায়গাগুলোও খুব হাইলি ডিমান্ডিং এরিয়াস, যেখানে আসলে সোশ্যাল এন্টারপ্রেনারশিপের থ্রু দিয়ে লার্জ স্কেলে ইম্প্যাক্ট করার প্রয়োজনীয়তাটা অনেক। এই জায়গাটাতে আমি মনে হয়, আমার বিশ্বাস যে স্টিল দেয়ার আর লট অফ থিংস টু ডু, স্পেশালি যখন আমাদের হাতে আইওটি টাইপের টেকনোলজি আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টাইপের টেকনোলজি আছে, বিগ ডেটা টাইপের টেকনোলজি, এই ধরনের টেকনোলজিক্যাল ইনভলভমেন্ট করে, টেকনোলজিকে ইমপ্লিমেন্ট করে কি করে আমরা অ্যাগ্রোতে, কি করে আমরা এডুকেশনে, কি করে ইম্প্যাক্ট আনতে পারি। কোনো একটা কমিউনিটি, কোনো একটা পার্টিকুলার সেক্টর অত বেশি আগাতে পারছে না, ফাস্ট গ্রোয়িং হচ্ছে না, যেটাকে করা সম্ভব, এরকম আইডিয়া নিয়ে আসতে পারি, সলিউশন নিয়ে আসতে পারি, সেইগুলোতে আমার মনে হয় সোশ্যাল এন্টারপ্রেনারশিপ নজর থেকে ফোকাস করা যেতে পারে। আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। আশা করি স্যার তিনি তার উত্তর পেয়েছেন। আমরা এবার আরেকটা কমেন্ট নিয়ে নিতে চাই। মোহাম্মদ কাশফিন কমেন্ট করেছে, স্যার, how to find a strategically fit revenue stream for a social enterprise?
মোহাম্মদ কাশফিন, আমি বলবো এখানে আসলে প্রথম যে জিনিসটা ধরে নিতে হবে, যে জিনিসটা বুঝে নিতে হবে, আমি যেটা আলোচনা করলাম, সোশ্যাল এন্টারপ্রেনারশিপ বা সোশ্যাল এন্টারপ্রাইজ আর রেগুলার এন্টারপ্রাইজের মধ্যে কোনো ডিফারেন্স নাই ইন টার্মস অফ প্ল্যানিং ফর রেভিনিউ, প্রিপেয়ারিং ফর রেভিনিউ। সো রেভিনিউ ইজ রেভিনিউ, সোশ্যাল এন্টারপ্রাইজের জন্য রেভিনিউ, রেগুলার এন্টারপ্রাইজের জন্য রেভিনিউ। সো একজন এন্টারপ্রেনার যখন, সোশ্যাল এন্টারপ্রেনার যখন এন্টারপ্রাইজ স্টাবলিশ করবেন, প্ল্যান করবেন, ডে ওয়ানে ওনাকে মাথায় নিয়ে রাখতে হবে যে আই অ্যাম নট আ ডিফারেন্ট পার্সন দেন আর রেগুলার এন্টারপ্রেনার। সো তার যে রাত দিন খেটে রেভিনিউর জন্য যেভাবে প্ল্যান করতে হয়, যেভাবে ইনোভেশন করতে হয়, যেভাবে বুদ্ধি কাটাতে হয়, যেভাবে চেস করতে হয়, একজন সোশ্যাল এন্টারপ্রেনারের বা একজন সোশ্যাল এন্টারপ্রাইজের সেম ওয়েতেই রেভিনিউর পিছনে চেঞ্জ করতে হবে। দেয়ার ইজ নো বেসিক ডিফারেন্স। সো রেভিনিউ ফোকাসটা থাকতে হবে, যেটা আমি বিল্ডিং ব্লকগুলোর মধ্যে একটা কথা বলেছিলাম যে মার্কেটিং অ্যান্ড সেলস will have to be a very big focus, especially conversion of customers, earning revenue to make the enterprise sustainable. So এই জায়গাও সেম জিনিস অ্যাপ্লাইড। ওকে, সো রেভিনিউটা যে করে আমরা রেগুলার বিজনেসে করি, সেম ওয়েতেই আমরা আসলে রেভিনিউ চিন্তা করব। এখানে আমরা নিজেদেরকে কোনোভাবে পুল ব্যাক করবো না, থিঙ্কিং দ্যাট উই আর ডুইং আ সোশ্যাল এন্টারপ্রাইজ, এটা রেভিনিউ মডেল বা রেভিনিউ আইডিয়া, প্ল্যানিং স্ট্র্যাটেজি ডিফারেন্ট হবে। দেয়ার ইজ নো ডিফারেন্স। স্যার, আমাদের ইফাত রহমান মারুফ কমেন্ট করেছে ভেরি ইনফরমেটিভ সেশনটা। থ্যাংক ইউ। আর তারপরে কমেন্ট করেছে মাহমুদুর রহমান মেহরাজ, ও রিয়েলি ইনফরমেটিভ। থ্যাংক ইউ মেরাজ সাহেব। আমাদের আরেকটা কমেন্ট এসেছে মোহাম্মদ তাওসিফ সালাম ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। You have the example of Grameen Bank or BRAC as successful social enterprises. As Muslims, should we follow footsteps of such enterprises, those fundamentally stand on haram phenomenon like riba? তাওসিফ সালাম ভাই, একটা হচ্ছে গিয়ে যে পার্সোনাল বা রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে অবশ্যই আমি হয়তো আপনার সাথে কিছুটা অবশ্যই সহমত পোষণ করব, কারণ আমিও এই জায়গায় হয়তো ক্লিয়ার, আমি আমার ব্যক্তিগত দিক থেকে এটার উপরে বেস করে হয়তো বিজনেস আমি নিজে প্ল্যান করব না। বাট অ্যাজ লং অ্যাজ আমাদের ডিসকাশনটা আসলে সোশ্যাল এন্টারপ্রাইজ নিয়ে, তখন আসলে এই জিনিসটা বোঝা দরকার যে আমরা এখানে সোশ্যাল ইম্প্যাক্ট তৈরি করছি। এখন ইম্প্যাক্ট তৈরি করার জন্য বাহনটা আমি কি ইউজ করব, এটা হচ্ছে কি প্রত্যেক ইন্ডিভিজুয়াল বা যিনি এন্টারপ্রেনার বা যারা এটার পিছনে চিন্তা করবেন, তাদের ফিলোসফিক্যাল স্ট্যান্ড পয়েন্টের উপর ডিপেন্ড করবে। সো সেই জায়গা থেকে আমরা প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্ট। সো আমরা আমাদের ফিলোসফিক্যাল স্ট্যান্ড পয়েন্ট, রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে হোক বা অন্য কোনো প্রিন্সিপাল বা স্ট্যান্ডার্ড পয়েন্ট অফ ভিউ থেকে হোক, সেটার একটা ইনফ্লুয়েন্স আমাদের আইডিয়ার উপরে থাকবে। সুতরাং যে বিজনেসটা সাকসেসফুল একটা মডেল গঠন করেছেন, ক্রিয়েটিং ইম্প্যাক্টস অ্যাট এ ভেরি লার্জ স্কেল, অবশ্যই তাদের মডেলকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। বাট তাদের আইডিওলজি বা তাদের বেসিস অফ দ্য বিজনেস, সেইখানে আমাদের ডিফারেন্স অফ অপিনিয়ন বা ফিলোসফিক্যাল ডিফারেন্স থাকতেই পারে, এবং যেটা অ্যাপ্রিসিয়েট করা উচিত। যে কারোর জন্য যে কারো ডিফারেন্স অ্যাপ্রিসিয়েট করার মতো, আমিও অ্যাপ্রিসিয়েট করি। সো আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। স্যার, আশা করি উনি ওনার উত্তরটা পেয়েছেন। তো এতক্ষণ আমাদের সাথে ইমন স্যার ছিলেন, তারা অনেক ইনফরমেটিভ তথ্যগুলা যে সোশ্যাল এন্টারপ্রেনারশিপ নিয়ে এবং এমনি এন্টারপ্রেনারশিপ নিয়ে, সোশ্যাল এন্টারপ্রাইজ নিয়ে শেয়ার করেছেন। এ পর্যায়ে আমরা আপনাদেরকে আরো বলেছিলাম যে আমাদের সাথে আজকে একজন সারপ্রাইজ গেস্ট হিসেবে থাকবেন শেষের দিকে, লেটার হাফে। তো আমাদের এখন আমরা ঘোষণা করতে চাই সেটা যে আমাদের আজকের স্পেশাল গেস্ট হচ্ছেন ইসরাত করিম বাপু, ফাউন্ডার অ্যান্ড ডাইরেক্টর আমাল ফাউন্ডেশন। তিনি রিসেন্টলি ফোর্বসের 30 আন্ডার 30 এশিয়া ক্লাস 2020-এ মনোনীত হয়েছেন। এ পর্যায়ে আমি লাইভে আমাদের ইমন স্যারের পাশাপাশি ইবাপুকেও আমন্ত্রণ জানাতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ইবাপু। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন সালমান? আলহামদুলিল্লাহ, আপু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সরি, আমি আমার ক্যামেরাটা একটু অ্যাডজাস্ট করে নিয়েছি। জি শিওর আপু, সমস্যা নেই। আসসালামু আলাইকুম আব্দুল ভাই, ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভালো আছি, অ্যান্ড কংগ্রেচুলেশনস, ইটস এ ম্যাটার থ্যাংক অফ ইউ সো মাচ। প্রাইড অ্যান্ড রিয়েলি অ্যাপ্রিসিয়েবল। থ্যাংক ইউ সো মাচ। আপু, এতক্ষণ আমাদের ইমন স্যার অনেক ইনফরমেটিভ সেশন নিয়েছেন সোশ্যাল এন্টারপ্রেনারশিপের উপর। আপনি যেহেতু এই দিক লাইনে আছেন এবং আপনার আমল ফাউন্ডেশনও
অনেক মহৎ উদ্যোগে কাজ করে যায়, এবং আপনিও রিসেন্টলি ফোর্বস 30 under 30 মনোনীত হয়েছেন। তো আমি আহ, আপনাকে অনুরোধ করব যে সোশ্যাল এন্টারপ্রেনারশিপ নিয়ে যারা এই লাইনে আসতে ইচ্ছুক বা টু বি এন্টারপ্রেনর বা এই লাইনে আছে আরো এক্সেল করতে ইচ্ছুক, তাদের জন্য যদি কোনো আপনার টিপস থাকে, ট্রিক্স থাকে, সেগুলো শেয়ার করার জন্য। অফকোর্স মজার ব্যাপার হচ্ছে ফোর্বসে আমি সোশ্যাল এন্টারপ্রাইজের আন্ডারে আই গট অ্যাকচুয়ালি এনলিস্টেড অ্যান্ড আমার মাস্টার্স অফ সোশ্যাল বিজনেসে ফ্রম ইউনিভার্সিটি অফ কলোরাডো। সো আমি সোশ্যাল বিজনেস ব্যাপারটা নিয়ে খুবই প্যাশনেট আসলে। বরাবরই আমি সোশ্যাল বিজনেস বা সোশ্যাল এন্টারপ্রাইজ, আসলে সোশ্যাল এন্টারপ্রাইজ সোশ্যাল বিজনেস দুটো ডিফারেন্ট, বাট কিছুটা পার্সপেক্টিভ সেম, আমি সেটা শেয়ার করবো। সো এই ব্যাপারটা নিয়ে আমি বরাবরই অনেক প্যাশনেট, কারণ হচ্ছে বেশিরভাগই দেখা যায় যে বর্তমান দুনিয়ায় আমরা অনেক বেশি ক্যাপিটালিজম, অনেক বেশি ম্যাটেরিয়ালিস্টিক লাইফ লিড করি, যে আমরা উই জাস্ট লিভ ফর আওয়ার সেলফ। এটাই আমি আসলে ফিল করি যে আমরা শুধু নিজেদের জন্যই আসলে দেখা যায় যে বাঁচি। আমরা কিভাবে আরো একটা বাড়ি হলে দুইটা বাড়ি কিভাবে করব, একটা গাড়ি হলে একটা গাড়ি কিভাবে কিনবো, বা হচ্ছে it has become all about us. হ্যাঁ, so actually this is not the way it should be. এটা কোনোভাবেই উচিত না, এটা কোনোভাবেই ঠিক না। তাহলে হবে কি, যে সমাজের যে গ্যাপটা আছে, যারা দরিদ্র শ্রেণী তারা আরো দরিদ্র হতে থাকবে, যারা হচ্ছে বড়লোক শ্রেণী তারা আরো বড়লোক হতে থাকবে। সো এটার মধ্যে যে ব্রিজটা, এই ব্রিজটা ক্রিয়েট করে হচ্ছে আপনার সোশ্যাল এন্টারপ্রেনারশিপ, সোশ্যাল বিজনেস। কারণ হচ্ছে তখন আপনি যেটা ইনকাম করছেন, আপনি যেটা জেনারেট করছেন, সেটা আপনি শুধু নিজের ম্যাটেরিয়ালিস্টিক জিনিসকে বাড়ানোর জন্য, নিজের হ্যাপিনেসের জন্য না, আপনি আপনার কমিউনিটি বা আপনার আন্ডারে যারা কাজ করছে তাদের ডেভেলপমেন্টের জন্য ইনভেস্ট করছেন। সো এটা একটা লেগেসি। লেগেসি মিনস হোয়াট, যে আপনি যদি একটা বাড়ি কিনেন বা একটা গাড়ি কেনেন, বা আপনি একটা ম্যাটেরিয়ালিস্টিক কিছু করলেন, সো দেয়ার ইজ এ চান্স যে আপনার কাছ থেকে আপনার গাড়ি চলে যেতে পারে, আপনার বাড়ি চলে যেতে পারে। বাট আপনি যখন কাউকে হেল্প করবেন, হতে পারে সে আপনার এমপ্লয়ি বা আপনার হচ্ছে কোনো বেনিফিশিয়ারি, সেটা কিন্তু সারা জীবনের জন্য থেকে যাবে, একটা লেগেসি ক্রিয়েট হবে আপনার। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অলসো আমি যেহেতু আমাল ফাউন্ডেশন, আমার অর্গানাইজেশন, আমাদের দুইটা মডেল আছে, একটা হচ্ছে চ্যারিটি মডেল যেটা ফুল চ্যারিটি, আর একটা হচ্ছে সোশ্যাল বিজনেস মডেল। সো চ্যারিটির ব্যাপারটা আমিও খুব জিনিসটাকে আমি রেসপেক্ট করি। যেমন এখন কোভিডের সময় আমাদের যারা খাবার দরকার বা সাহায্যের দরকার, আমরা তাদেরকে দিচ্ছি, এটা খুবই চমৎকার একটা বিষয়। বাট লং টার্ম চ্যারিটি কিন্তু আসলে একটা কোডিপেন্ডেন্সি ক্রিয়েট করে, মানে হচ্ছে আপনার নির্ভরশীল হয়ে পড়ে। তখন দেখবেন যে আপনি যদি লং টার্ম কাউকে হেল্প করা শুরু করেন, তাহলে সে কিন্তু ইউজ টু হয়ে যাবে হেল্পটা নিতে, সে আর নিজে কাজ করতে আগ্রহী হবে না, বা সে নিজে ডেভেলপ করতে আগ্রহ প্রকাশ করবে না। তার মাথায় চিন্তাই থাকবে যে আমি তো দিন শেষে, মাস শেষে একটা সাহায্য পাচ্ছি। সো এই চ্যারিটি মডেল থেকে ড্রাইভ করে সোশ্যাল বিজনেস ইজ মাচ মোর, আই উড সে মাচ মোর স্ট্রঙ্গার প্রসেস টু হেল্প পিপল। এবং এটার ভালো দিকটা হচ্ছে আপনি কাউকে হেল্পও করছেন, প্লাস নিজেও আপনি গ্রো করছেন। সো এটা খুবই চমৎকার একটা বিষয়। সোশ্যাল বিজনেসের আমি খুব ইজি কিছু মডেল নিয়ে ডিসকাস করতে পারি। যেমন ধরেন আমরা আড়ং-এর কথা জানি, বা এই জাতীয় যে আড়ং জাতীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, আমি সরি আমি নাম উল্লেখ করে ফেলেছি, বাট আই জাস্ট আপনাদেরকে মডেলটা বোঝানোর জন্যই। সো এই প্রতিষ্ঠানগুলি বেসিক্যালি যা করে, তারা হচ্ছে যে আপনার যারা হচ্ছে বেনিফিশিয়ারি এন গ্রুপের যেই মার্জিনালাইজড মহিলারা আছেন, ধরেন একটা গ্রামে কেউ খুব চমৎকার কাঁথা সেলাই করতে পারেন, অ্যান্ড তার কাঁথাটা হয়তো বা উনি ওনার গ্রামে বিক্রি করবেন, কিন্তু উনি হচ্ছে এক্সপেক্টেড যে মূল্যটা সেটা পাচ্ছেন না। তাহলে উনি কি করতে পারেন, এরকম একটা প্রতিষ্ঠানের মাধ্যমে উনি ওনার কাঁথাটা বিক্রি করছেন। সো কাঁথাটা পৌঁছে যাচ্ছে এমন একটা কমিউনিটির কাছে যাদের আসলে কাঁথা দরকার, যারা সহজে গ্রামে গিয়ে কাঁথা নিতে পারছে না। অ্যাট দ্য সেম টাইম যিনি কাঁথাটা বানাচ্ছেন, উনি ওনার কাজের সঠিক মূল্যটা পাচ্ছেন। সো
এইভাবে একটা ইন্ডাস্ট্রি দাঁড় হয়ে গেলে কিন্তু শুধুমাত্র আপনার আয় উপার্জনও হচ্ছে না, আপনার একটা দরিদ্র পীড়িত জনগোষ্ঠীকে সাহায্য করা যাচ্ছে। আবার একটা খুব ইন্টারেস্টিং মডেল, আমি এই মডেল নিয়ে কাজ করছিলাম, এটা হচ্ছে চিটাগাং এর একজন আছেন, শি ইজ ডুইং গ্রেট ওয়ার্ক। উনি হচ্ছেন একজন পুষ্টিবিদ, এবং উনি অনেক চিন্তা ভাবনা করতেন যে আমাদের যে রিক্সাওয়ালা ভাইরা আছেন, ওনারা সারাদিন বাইরে থাকে, আনহাইজেনিক খাবার খায় রাস্তার ধারে, তারপর ওনাদের খাবারের যে ব্যবস্থাটা, যে সিস্টেমটা, এটা অত্যন্ত হেলদি না। সো এটা ভেবে উনি একটা ছোট কোম্পানি করলেন, যেখানে হচ্ছে খুবই ওনারা যেই মূল্যে খাবার খান সেম মূল্যেই ওই খাবারগুলো হচ্ছে দেয়া হবে, বাট হেলদি ফুড, গুড ফুড। সো ওনার এই কোম্পানিটা, এই ভেঞ্চারটা কি করছে, অ্যাট দ্য সেম টাইম এটা একটা সার্ভিস দিচ্ছে, এটা একটা প্রোডাক্ট সেল করছে, প্লাস হচ্ছে একটা সোশ্যাল একটা কজকে অ্যাড্রেস করছে, একটা বেনিফিটকে অ্যাড্রেস করছে। সো দিস ইজ ভেরি মানে ভেরি অ্যামেজিং। আমি বলবো যে আমাদের সবারই সোশ্যাল বিজনেস জাতীয় কিছুতে উদ্বুদ্ধ হওয়া উচিত। হতে পারে আমরা অনেক বেশি এমন কিছু করতে পারি যেটাতে আমরা হচ্ছে ইনক্লুসিভ মেন্টালিটি গ্রো করতে পারি, যেমন আমরা ট্রান্সজেন্ডার কমিউনিটি, আমরা ডিসেবল কমিউনিটি মানে হতে পারে সে ফিজিক্যালি ডিসেবলড, হয়তো বা মেন্টালি ডিসেবলড কিছুটা, বা হচ্ছে আমরা ইন্ডিজিনিয়াস গ্রুপ, সবাইকে ইনকর্পোরেট করে কিন্তু আমরা একটা বিজনেস করতে পারি। তাহলে কি হবে যে আমরা উই আর নট জাস্ট অনলি মেকিং মানি, উই আর অলসো মেকিং শিওর দ্যাট উই আর হেল্পিং সামওয়ান, and this is very very important. অলসো যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমাদের আসলে কোনো বিজনেস বা কোনো কিছু শুরু করতে গেলে কিছু জিনিস খুব মাথায় রাখতে হয়। প্রথম জিনিস যেটা খুব বেশি স্ট্রেসফুল হয় সেটা হচ্ছে যে ফান্ডিং, টাকা কোথা থেকে জোগাড় করব, কি করব। এটা খুব কঠিন আসলে, বাংলাদেশ বলেন আর গ্লোবাল পার্সপেক্টিভই বলেন, এখন তো এই প্যান্ডামিকের কারণে সিচুয়েশনটা আরো বেশি একটু দেয়ার ইজ এ ক্রাইসিস, বাট সমস্যা হচ্ছে যে যখন ক্রাইসিস থাকে তখন আরো বেশি অপরচুনিটিও ক্রিয়েট হয়। সো ক্রাইসিস মানে যে একটা হতাশ হয়ে যেতে হবে এটা কোনো ব্যাপার নয়। সো ফান্ডিং এর ক্ষেত্রে আসলে আপনার যেটা করতে হবে যে আপনার যে আইডিয়াটা আছে এটা আসলে আপনার শেয়ার করতে হবে, সুন্দর করে লিখতে হবে, খুব ভালো হয় যদি একটা প্রপোজাল লিখতে পারেন। আপনি যদি নিজে না পারেন প্রপোজাল লিখতে, কারো হেল্প নেন, তারপর সেই প্রপোজালটা নিয়ে রিচ আউট করতে হবে। এখন অনেকেই অনেক প্রতিষ্ঠান আছে যারা স্বল্প সুদে, বা সরকারি প্রতিষ্ঠান আছে, বিভিন্ন জায়গা আছে, ইভেন বিভিন্ন অর্গানাইজেশন আছে, এনজিও আছে, যারা হচ্ছে স্বল্প সুদ, বিনা জামানত, বিনা কোলাটারালে দে গিভ লোনস, দে গিভ সাপোর্ট। বাংলাদেশ না হলে ইন্টারন্যাশনাল অনেক অর্গানাইজেশন আছে। আমরা শুধু আসলে ফেসবুকিং অ্যান্ড ইউটিউবে সময় নষ্ট করি, বাট আমরা যদি এই সময়টা অলসো সার্চ করতে দিই যে কোন কোন অর্গানাইজেশন সোশ্যাল এন্টারপ্রেনারশিপকে ফান্ড করে, তাহলে কিন্তু আমরা তাদের কাছে আমাদের প্রপোজালটা নিয়ে রিচ আউট করতে পারি। এটা আসলে অত সহজ হবে না, শুরুতে হয়তো বা আপনি রিজেক্টেড হবেন, বাট অফকোর্স আপনি যদি লেগে থাকেন তাহলে অফকোর্স ইউল গেট ফান্ড অ্যান্ড ইউ কুড স্টার্ট করার পর আসলে যেটা হবে যে পাইলট স্টার্ট করার পর আপনারা ফেস করবেন যে দেয়ার উড বি আ লট অফ ফেইলিয়ার। আসলে জীবন তো এত সহজ না যে সাথে সাথে এভরিথিং উইল বি সো ইজি অ্যান্ড ইউ উইল গেট এভরিথিং সো ইজিলি। সো অফকোর্স আপনার একটা বিজনেস শুরু হওয়ার পর হয়তো অনেক ফেইলিয়ার আসবে, অনেক সফলতাও আসবে, বাট লেগে থাকতে হবে। রিয়েলিস্টিক্যালি আপনাকে জিনিসটা ডিল করতে হবে। যেমন আপনাকে চিন্তা করতে হবে যে আমি এই মাসে বিজনেস শুরু করছি, তার মানে এই না যে আমি 1 মাস বা 2 মাস পরে আমি প্রফিট পাওয়া শুরু করব। তার মানে এই না যে আমি হচ্ছে উইদিন আ ইয়ার আমার হচ্ছে বিজনেসে যে টাকা ইনভেস্ট করেছি সেটা উঠে আসবে। রিয়েলিস্টিক্যালি আপনাকে একটা ফাইন্যান্সের ক্যালকুলেশন করতে হবে। হতে পারে কারোর জন্য 1 বছর, কারোর জন্য 2 বছর, কারোর জন্য 5 বছর আপনার যেটা ইনভেস্ট করবেন সেটা উঠে আসবে, হয়তো বা এরপর প্রফিটটা আসা শুরু করবে। সো এটাকে মাথায় রেখে বিজনেস করতে হবে। দিস ইজ নট সামথিং যে আমি ঝাঁপিয়ে পড়বো এবং সাথে সাথে আমি লাভের মুখ দেখবো, সেটা আসলে খুব কম ক্ষেত্রে পসিবল। বাট আপনি যদি রিয়েলিস্টিক্যালি আগান তাহলে আপনার জন্য ব্যাপারটা অনেক সহজ হবে।
এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এখন তো প্যান্ডামিকের সময়, মহামারী, বিশ্ব মহামারী চলছে। সো এখন যেরকম অনেক দরজা বন্ধ হয়ে গিয়েছে, many opportunities has been shut, many doors has been shut. At the same time, many opportunities has been also opened, like 2008-এ আমেরিকায় যখন অনেক বড় একটা গ্লোবাল ডিপ্রেশন হলো, এই ডিপ্রেশনটার কারণে অনেক বড় বড় অর্গানাইজেশন, অনেক ব্যাংক্রাফট হয়ে যায়। অ্যাট দ্য সেম টাইম ওই সময় যাতে উবার, হোয়াটসঅ্যাপের মতো কোম্পানিগুলো আসে। সো আমাদের এখন যে একটা ক্রাইসিস পিরিয়ড যাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম কিন্তু আমরা এটা মাথায় রাখতে পারি যে এই ক্রাইসিস পিরিয়ডটা একটা বিজনেস অপরচুনিটি হতে পারে। আমরা একটু চিন্তা ভাবনা করে দেখতে পারি যে আশেপাশে কোন জিনিসটা লাগছে, কোন জিনিসটা দরকার, এবং সেটাকে মাথায় রেখে আমরা আইডিয়া ডেভেলপ করতে পারি, বিজনেস ডিজাইন করতে পারি। আমরা গভর্নমেন্টের মিনিস্ট্রি, যেমন আইসিটি মিনিস্ট্রি অনেক বেশি সাপোর্টিভ, আপনার স্টার্ট আপগুলো নিয়ে কাজ করে। সো আমরা হচ্ছে রিচ আউট করতে পারি। রিচ আউট করতে আসলে কোনো সমস্যা নেই, আমরা আসলে কাউকে রিচ আউট করি না, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। কিন্তু আমরা যদি আমাদের আইডিয়া নিয়ে, আমাদের সময় নিয়ে কাউকে রিচ আউট করি, আই এম শিওর আপনি মেন্টর পাবেন, আপনি সাপোর্ট পাবেন। এবং দিস ইজ ভেরি গুড যে আপনারা এই কোর্সগুলো নিচ্ছেন, আপনারা হচ্ছে এই কোর্সগুলোতে এসে কথা শুনছেন, জিজ্ঞাসা করছেন। এটা শো করে যে অলরেডি আপনারা এক ধাপ এগিয়ে আছেন, আপনারা ইন্টারেস্টেড এবং আপনারা হচ্ছে কিছু করতে যাচ্ছেন। সো কিপ দ্য স্পিরিট আপ, keep the hope up. Inshallah, I would love to see more entrepreneurs from YSSC, whoever is taking this course. ইনশাআল্লাহ আপু, আশা করি আরো অনেক এন্টারপ্রেনার এগিয়ে আসবে এবং এই সময়টাতে স্পেশালি ইকোনমিক যে অবস্থাটা হয়েছে সেটার হাল ধরতে অনেক এন্টারপ্রেনার এগিয়ে আসবে এবং সাহায্য করবে। আমাদের এই রিলেটেড আপু আপনার জন্য একটা প্রশ্ন ছিল, যেটা আপনি অলরেডি কভার করেছেন। আমাদের নূরে নাসরিন জ্যোতি কমেন্ট করেছিল যে হাউ শুড অ্যান এন্টারপ্রেনার ডিল উইথ দিস প্যান্ডেমিক। আপু যদি এটার একটা আনসার। Of course. Hello, Jyoti. Thank you so much for asking the question. Very important question. So, entrepreneurship-এর মেন জার্নিটাই হচ্ছে যে আপনাকে গ্যাপ এবং মানে হচ্ছে সাপ্লাই এবং ডিমান্ডের যে গ্যাপটা আছে এটা বের করা। সো আপনাকে সবার আগে যেটা করতে হবে যে এই মুহূর্তে আপনার এই গ্যাপটা বের করতে হবে। যদি আপনার এক্সিস্টিং অর্গানাইজেশন থাকে, তাহলে আমি বলবো যে এক্সিস্টিং আপনি যেটাই আপনি বিজনেস হোক না কেন, এই মুহূর্তে আপনার একমাত্র চিন্তা থাকবে হচ্ছে যে সার্ভাইভ করা। সার্ভাইভ করাটাই এই মুহূর্তে সবচেয়ে বড়। আমি বলবো যে যারা টিকে যাবেন এই মহামারীকালীন, শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ড ওয়াইড, তারাই আসলে উইনার। সো সার্ভাইভাল আপনার মাথায় থাকতে হবে। আর যদি আপনার বিসাইড আপনার কারেন্ট বিজনেস, আপনি যদি নতুন কিছু ভাবছেন, মোস্টলি যেটা এখন আইটি রিলেটেড, সার্ভিস রিলেটেড, কারণ এখন এই মুহূর্তে মানুষজন বাইরে যেতে পারছে না খুব বেশি, তাদের সবকিছু হচ্ছে নেটওয়ার্ক বেস, অনলাইন বেস হয়ে গেছে। তাদের সবকিছু এনি কাইন্ড অফ সাপোর্ট, এনি কাইন্ড অফ সার্ভিস, ইভেন গ্রোসারি শপিং। সো আপনি যদি এই রিলেটেড কিছু করতে চান right at this moment, আমি বলবো যে এটাই বেস্ট টাইম টু ডু সামথিং লাইক দ্যাট। সেটাই আসলে যেটা আমি আগেও বলেছি, আবারও বলবো যে কারো মিজারি হচ্ছে কারো অপরচুনিটি। সো এই মুহূর্তে আপনাকে আসলে বুঝতে হবে যে অপরচুনিটি গুলো কি এবং সেটাকে কাজে লাগাতে হবে। আশা করি I hope I answered. আনসারটা পেয়েছে। আপা আরেকটা প্রশ্ন আছে, ফাহিম আবরার জিজ্ঞাসা করেছে হাউ এন্টারপ্রেনার ক্যান অ্যানালাইজ দ্য মার্কেট। Thank you, Fahim. Very interesting question. So, market analyze করার আগে আসলে যেটা আপনাকে ফার্স্টে করতে হবে যে আপনার ইন্টারেস্ট, পয়েন্ট অফ ইন্টারেস্ট সম্পর্কে জানতে হবে যে আপনি কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে চান। কারণ মার্কেট তো ইটস আ ভাস্ট থিং। দিস হোল ওয়ার্ল্ড ইজ আ মার্কেট অ্যান্ড মেনি থিং আমরা আসলে ট্রেড করছি এই মার্কেটে। সো আপনার যদি সাপোজ আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরেন আপনার হচ্ছে বিজনেস করার ইচ্ছা হচ্ছে
like books, you want to sell books. সো আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার বুক রিলেটেড মার্কেট যেগুলো সেগুলোতে রিসার্চ করতে হবে, অ্যানালাইজ করতে হবে। এটার বেস্ট ওয়ে হচ্ছে ফার্স্ট অফ অল গোয়িং থ্রু দ্য নিউজ পেপারগুলো গো থ্রু করা, তারপর হচ্ছে আপনার অনলাইনে স্টাডি করা, এরপর আপনি হচ্ছে ফিজিক্যালি স্টাডি করার জন্য আপনাকে ফিজিক্যালি যেতে হবে, বা এই বিজনেসে আপনার অলরেডি কেউ করছেন বা ভালো করছেন তাদের সাথে কথা বলতে হবে। এবং আই এম শিওর এই তিনটা উপায়ে ইউ উইল বি এবল টু গেট সাম little bit of synopsis, little bit of idea about the market you want to invest. আমাদের আরেকটা প্রশ্ন আছে, আশা করি এটা লাস্ট প্রশ্ন নিব আমরা, তো স্যার ম্যাম দুইজনই আনসার দিবেন এটা। ঈদ বিন আলম সোহাগ প্রশ্ন করেছে, হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস আর সোশ্যাল এন্টারপ্রেনিউর ফেসেস? Should I go first? জি আপু। Okay. Thank you. Mr. Shohag, interesting. Actually, challenges are pretty much same. এটা আপনি আসলে একজন সোশ্যাল এন্টারপ্রেনার বলেন বা একজন entrepreneur বলেন, একজন বিজনেস পারসন বলেন, pretty much challenges are same. First challenge starts if you are based in Bangladesh. আমি আমার নিজের এক্সাম্পল দিয়ে বলি যে যখন আমি স্টার্ট করলাম, you will face lots of criticism, lots of hurdles, যে কেন আপনি এটা করছেন, কেন আপনি একটা জব করছেন না, বা কেন আপনি বিসিএস পরীক্ষা দিচ্ছেন না। So the first challenge will come from your own family, your own relatives and friends, যারা ইনসাইড দ্য বক্স চিন্তা করে, যারা ক্রিয়েটিভ না, যারা রিস্ক নিতে পছন্দ করে না। সো এই চ্যালেঞ্জ যদি আপনি ওভারকাম করতে পারেন, আপনি যদি তাদেরকে বুঝাতে পারেন সুন্দর করে যে আপনার একটা স্বপ্ন আছে, আপনি মূলধারায় না গিয়ে ভিন্নভাবে নিজেকে আসলে নিজের স্বপ্নকে আপনি থ্রাইভ করতে চান, অবশ্যই তারা বুঝবে। আমি এরকমও শুনেছি যে অনেকে তাদের বাবা মাকে বসিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়েছে জাস্ট টু মেক দেম আন্ডারস্ট্যান্ড। সো এটা তো ফার্স্ট চ্যালেঞ্জ থাকে। সেকেন্ড চ্যালেঞ্জ থাকে অবশ্যই ফান্ড রেজিং। যদি আপনার নিজের আনাফ সেভিংস বা মানি সাপোর্ট না থাকে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট না থাকে, সেক্ষেত্রে ফান্ড রেজ করাটা একটা চ্যালেঞ্জ। বাট এনি চ্যালেঞ্জেস ক্যান বি ওভারকাম। সো অফকোর্স আই এম শিওর আপনার একটা প্রপার প্ল্যান থাকলে আপনি যদি রিচ আউট করেন, আপনি অবশ্যই এটাকে হচ্ছে সাকসেসফুলি অ্যাচিভ করতে পারবেন। এরপর যেটা থাকে যে আপনি যখন শুরু করেন জিনিসটা, দেখা যায় যে প্ল্যান এবং রিয়েলিটিতে ইটস লাইক আকাশ পাতাল পার্থক্য। সো এটাতেও আসলে অনেকে ঘাবড়া যায়, অনেকে পিছু পা হয়। সো এই চ্যালেঞ্জটাকে খুবই স্ট্রংলি নিতে হবে। যখন আমরা পাইলট পজিশনে যাব, কিছু স্টার্ট করব এবং দেখবো যে প্ল্যান মতো হচ্ছে না, তখন অবশ্যই আমাদের প্ল্যান এ বি সি ডি ই এফ জি এইচ থাকতে হবে। সো আই হোপ I answered your question. স্যার যদি এখন আর কিছু I think more or less this is what it is. যেটা বললেন খুব সুন্দর করে বললেন। আসলে চ্যালেঞ্জগুলোর মধ্যে সোশ্যাল এন্টারপ্রেনারের জন্য আর রেগুলার এন্টারপ্রেনারের জন্য চ্যালেঞ্জের মধ্যে খুব বড় কোনো পার্থক্য নেই। বাট যদি বড় করে দেখতে হয় তাহলে পার্থক্য আমার চোখে হচ্ছে কি দুটা পার্থক্য আছে। একটা হচ্ছে গিয়ে যখন আমরা রেগুলার এন্টারপ্রাইজ যে কেউ যখন ফাউন্ড করি, সাধারণত আমরা প্রবলেম সলভিং এর জায়গা থেকে শুরু করি বটে, বাট মার্কেটটা বা কাস্টমার সেগমেন্টটা খুঁজে বের করি যেটাতে আমি প্রথমেই খুব তাড়াতাড়ি আর্নিং শুরু করতে পারবো, আর্লি অ্যাডাপ্ট করতে পারবে। খুব অ্যাট্রাকটিভ কোনো মার্কেট সেগমেন্টকে দিয়েই আমরা সাধারণত রেগুলার এন্টারপ্রাইজে শুরু করি বিজনেস, যাতে আমরা তাড়াতাড়ি বিজনেসে ফান্ড ফ্লো করতে পারি। বাট যখন আমরা অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না হলেও অনেক ক্ষেত্রে সোশ্যাল এন্টারপ্রাইজ যখন আমরা করি, সোশ্যাল বিজনেস যখন আমরা করি, তখন কি হয়, এই সোশ্যাল গুড বা ইম্প্যাক্টটাকে যখন প্রাইমারি ফোকাসে রাখা হয় বা ইকুয়াল ফোকাসে রাখা হয়, তখন দেখা যায় যেই কমিউনিটি বা যে গ্রুপ অফ পিপলকে নিয়ে আমি কাজ করতে যাচ্ছি তারা হয়তো কমার্শিয়ালি ঠিক ওই রকম অ্যাট্রাকটিভ না। যার ফলে এই যে রোল ওভার করার জন্য, শুরু করার জন্য যে চ্যালেঞ্জটা, যে একটা আর্নিং শুরু করা, একটা ফাইন্যান্সিয়াল ফ্লো শুরু করার জন্য চ্যালেঞ্জটা সোশ্যাল এন্টারপ্রাইজে অনেক ক্ষেত্র বিশেষে সেটা রেগুলার এন্টারপ্রাইজের চেয়ে একটু বেশি হয়ে যেতে পারে। সেটা হচ্ছে এক নম্বর। আর দ্বিতীয় চ্যালেঞ্জ যেটা, অ্যাপার্ট ফ্রম আদার চ্যালেঞ্জেস, যেটা ইভা আলাপ করলেন ওগুলো সুন্দর, এবং উনিও এটা আলাপ করলেন, যেটা ফান্ড রেজিং। এই সেম রিজনটা আমি আগেও বলেছিলাম,
যে ফান্ড যারা করেন, যারা ইনভেস্টার্স, তাদের জন্য আসলে অ্যাট্রাকশনটা যেই জায়গায়, সেটা হচ্ছে গিয়ে প্রফিটের থ্রু দিয়ে, ভ্যালুয়েশনের থ্রু দিয়ে, অর্গানাইজেশনের ভ্যালুয়েশনের থ্রু দিয়ে তাদের রিটার্ন অন ইনভেস্টমেন্টটাকে কয়েকফোল্ড বাড়িয়ে দেয়, যেটা সোশ্যাল এন্টারপ্রাইজের মডেলে আসলে একটু ডিফিকাল্ট, একটু চ্যালেঞ্জিং। সো ওই কারণে ঠিক এত ওয়াইডলি অ্যাভেলেবল ফান্ড বা ইনভেস্টমেন্ট অপরচুনিটি যেটা, সেটা হয়তো রেগুলার এন্টারপ্রাইজের জন্য যতটা অ্যাভেলেবল, একটা সোশ্যাল এন্টারপ্রাইজ বা সোশ্যাল বিজনেসের জন্য ইকুয়ালি অ্যাভেলেবল না। বাট স্টিল দেয়ার আর ওয়েস, ক্যাপাবিলিটি প্রমাণ করলে দেয়ার আর ওয়েস, এখানে ডিসকারেজ হওয়ার কিছু নেই। সো এই জায়গাটাতে ম্যাগনিটিউডের দিকে বা টাইপের দিক থেকে সোশ্যাল এন্টারপ্রেনারদের চ্যালেঞ্জটা একটু ডিফারেন্ট। আদারওয়াইজ রেগুলার এন্টারপ্রাইজে যা চ্যালেঞ্জ, এখানেও সব বিজনেস চ্যালেঞ্জই আসলে এক্সিস্ট করে। সরি, তার ঈদ যে প্রশ্নটা করেছিল সেটা উত্তর পেয়েছে। তো আজকে আমরা মোটামুটি আমাদের সেশনের শেষের দিকে এসে গিয়েছি। আমাদের যেটাই লাস্ট প্রশ্ন ছিল। এখন আমাদের আজকের সেশনটা অনেক ইনফরমেটিভ ছিল। যারা এন্টারপ্রেনার হতে চায় বা এই লাইনে অলরেডি আছে, তাদের জন্য আশা করি অনেক হেল্পফুল হবে সেশনটা। এবং এখন যেহেতু আমরা একদম প্রোগ্রামের শেষে এসে গেছি, এন্টারপ্রেনারদের জন্য একদম টিপস বা ট্রিক্স হিসেবে লাস্ট কোনো একটা যদি এন্ডিং রিমার্ক হিসেবে দুই একটা লাইন যদি আপনারা বলতেন আর কি। ওকে, আমি শুরু করি। জি স্যার, শুরু করুন। টিপস বা ট্রিক্স, যেটা টিপস ট্রিক্স মানে কি, এখানে আমি বলবো দুইটা জিনিস। একটা আমিও আলোচনা করেছিলাম, মিসিবাও সুন্দর করে আলোচনা করেছেন, সেটা হচ্ছে গিয়ে পেশেন্স বা পার্সিভারেন্স, যেটা ধরে রাখা। অর্থাৎ অনেক খারাপ সময় আসবে, এটাকে এক্সপেক্ট করে নিয়ে নিজের যে থ্রিলটা, যে ড্রাইভটা দিয়ে আমি এন্টারপ্রেনারশিপ শুরু করছি, জার্নিটা শুরু করছি, ওই ড্রাইভটার একটা ইন্টিগ্রেটেড পার্ট বা ইন্টিগ্রাল পার্ট এটাকে বানিয়ে রাখতে হবে, যে এই এক্সপেকটেশন যে লাইফ জার্নিটা স্মুথ হবে না, অনেক ডিফিকাল্টিস থাকবে। সো এইটা যেন আমাকে পরে বিচলিত না করে, পরে যেন এই আফসোস না ঘটে যে কেন করেছিলাম এটা, তখন তো ভালোই মনে হয়েছিল, এখন তো ভালো মনে হচ্ছে না, কেন করেছিলাম। ওই জায়গায় যাতে নিজেকে না পৌঁছায়, বা পৌঁছালো নিজেকে যেন বোঝানো যায় যে আমার একটা বড় অবজেক্টিভ আছে, এটা অ্যাচিভ করে ছাড়তেই হবে। সো পার্সিভারেন্স বা ধৈর্যটা একটা বড় জিনিস। আর সেকেন্ড আরেকটা টিপ যেটা আমি বলবো প্রত্যেকের জন্য, সেটা সোশ্যাল এন্টারপ্রেনার বা স্ট্যান্ডার্ড এন্টারপ্রেনারের জন্য, সেটা হচ্ছে গিয়ে প্লিজ বি ফোকাসড অন রেভিনিউ। রেভিনিউ, ইনকাম, এইটার দিকে একটু ফোকাস থাকতে হবে। কারণ ইভেন ইফ ইট ইজ এ সোশ্যাল এন্টারপ্রাইজ, ইট হ্যাজ টু সাস্টেইন, আদারওয়াইজ এটা সোশ্যাল এন্টারপ্রাইজ থাকবে না। আদারওয়াইজ আইদার এটাকে বন্ধ হয়ে যাবে, অথবা এটাকে একটা চ্যারিটেবল অর্গানাইজেশনে পরিণত করতে হবে, উইচ ইউ ডিডন্ট প্ল্যান ফর। সো এই দুইটা জায়গায়, অন্য জায়গার সাথে সাথে এই দুইটা জায়গায় ক্রিটিক্যালি ফোকাস রাখাটা খুব প্রয়োজন। আমার কাছ থেকে আমার মনে হয় এই দুইটাই হচ্ছে কি সবচেয়ে ক্রিটিক্যাল টিপস। আচ্ছা, ই বাপু কিছু? Already, Abdul Motin Bhai, he put out really important points. I want to build on to it. আমারও মনে হয় যে একটা বিজনেস শুরু করার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেজিলিয়েন্ট হওয়া। বাই রেজিলিয়েন্ট আই মিন দ্য সেম থিং, যে আপনার খুবই ফেইলিয়ার আসবে, আপনি বারবার পড়ে যাবেন, হোঁচট খাবেন। বাট আমরা যেভাবে যদি হোঁচট না খেতাম, পড়ে না যেতাম, হাঁটা শিখতাম না, একইভাবে আপনি যদি হোঁচট না খান, পড়ে না যান বিজনেসে, আপনি এক্সপেরিয়েন্স গেইন করতে পারবেন না, আপনি এগোতে পারবেন না। সো ফেইলিয়ারকে ইমপ্রেস করতে হবে, অনেক বেশি রেজিলিয়েন্ট হতে হবে, এবং অলওয়েজ নিজেকে আপডেটেড রাখতে হবে। আমি যদি ইন্ডাস্ট্রির হেডও হয়ে যাই, আমি যদি এমন কিছু একটা বিজনেস স্টার্ট করি যেটা আমার আগে কেউ করেনি, আমি করলাম, এবং আই এম আর্নিং আ লট অফ মানি, স্টিল আমার নিজেকে সবসময় অনেক বেশি আপডেটেড রাখতে হবে, উইল নলেজ, উইল আইডিয়াস, উইথ হচ্ছে প্ল্যানস। এটার জন্য যদি আমাকে কোর্স নিতে হয়, এটার জন্য যদি আমাকে কোনো ইউনিভার্সিটিতে ডিপ্লোমা নিতে হয়, ডিগ্রি নিতে হয়, কোনো কনফারেন্সে যেতে হয় দেশের বাইরে, বা কোনো মেন্টর নিতে হয় যে ওই ইন্ডাস্ট্রিতে অলরেডি অনেক ভালো করছে, আমি একটু অবশ্যই করব। কারণ যদি আমি আপডেটেড না থাকি, তাহলে আমি হয়তো বা শুরু করতে পারবো, কিছু দূর যেতেও পারবো, কিন্তু পিছিয়ে পড়বো। ইন দ্য লং রান আমি আইল বি লাকিং বিহাইন্ড। So this two would be my suggestions. ইমন স্যার এবং ইভা আপুকে অনেক ধন্যবাদ। আজকে আপনারা অনেক ব্যস্ত মানুষ, আমরা সবাই জানি। আপনাদের ব্যস্ত সময় থেকে আমাদের কে সময় দেওয়ার জন্য, এবং যারা আশা করি এই লাইভ ভিডিওটা দেখেছেন, তাদের অনেক
উপকার হয়েছে এবং তারা এ পর্যন্ত মানে যেভাবে দেখতো হয়তো এন্টারপ্রেনারশিপকে বা সোশ্যাল এন্টারপ্রেনারশিপকে, আশা করি আজকে থেকে তাদের ভিউটা আরো নতুন করে দেখতে শিখবেন জিনিসগুলোকে। এবং ইমন স্যারকে অনেক অনেক ধন্যবাদ, ইবাপুকে অনেক ধন্যবাদ, আপনাদের ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন ওই জন্য। আর ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা এখন নিয়মিত এই লাইভ প্রোগ্রামটা করছি। আমাদের গত মঙ্গলবারে একটা হলো, এখন আজকে একটা, আবার নেক্সট উইকের রবিবারে আমাদের আরেকটা লাইভ প্রোগ্রাম আছে। আর আমরা স্পিক টু ইন্সপায়ার যে ভিডিও স্টোরি টেলিং কম্পিটিশন একটা আয়োজন করছি, আমাদের পেজের সাথে যারা কানেক্টেড আছেন সবাই জানেন আমাদের ওটাতে আগামীকালকে ভিডিও সাবমিশনের লাস্ট ডেট। তো আশা করি আপনারা এই সুবর্ণ সুযোগ, যেটা বলবো যে কোয়ারেন্টাইনের মধ্যে এটাকে কাজে লাগানো, এটা আপনারা মিস করতে চাইবেন না। কালকে লাস্ট ডেট, যারা এখনো ভিডিও সাবমিট করেননি, রেজিস্ট্রেশন করেছেন বা আরো রেজিস্ট্রেশন করতে চান, কালকের মধ্যে করে ভিডিওটা সাবমিট করে দিবেন। এবং আমাদের ইভেন্টে স্পিক টু ইন্সপায়ার ইভেন্টটাতে সব ডিটেল দেওয়া আছে, কি কি টপিকের উপর বা কিভাবে সাবমিট করতে হবে ভিডিওগুলো। Yeah. তো এখন আজকে তাহলে আমরা এখানে শেষ করতে যাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদের ভিউয়ার্সদেরকে এবং ইমন স্যারকে এবং ইবাবুকে স্পেশালি ধন্যবাদ যে আপনাদের ব্যস্ত শিডিউল থেকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। না, ইনশাআল্লাহ ধন্যবাদ। আশা করি আপনাদের, আল্লাহ হাফেজ। আচ্ছা, আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আল্লাহ ইনশাআল্লাহ। হাফেজ। আচ্ছা, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।